Seven, six, five, four, three, two, one, zero. হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমরা একটা স্পেশাল লাইভ করতে যাচ্ছি। আমাদের লাইভ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আজকে বেসিক্যালি আমাদের সঙ্গে আমাদের স্পেশাল একজন গেস্ট রয়েছেন। তিনি হচ্ছেন রাবির কৃতি শিক্ষার্থী মারুফ হোসাইন। আমি প্রথমেই আমাদের স্পেশাল গেস্টকে ওয়েলকাম করতে যাচ্ছি। ওয়েলকাম মারুফ হোসাইন। ভাইয়া কেমন আছেন? আপনার মাইক্রোফোন অফ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর তোমার কি অবস্থা, বা তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালো আছি। বাট একটা দুশ্চিন্তা ভিতরে কাজ করছে, সেটা হচ্ছে এই পরীক্ষার্থীদের এই যে সামনের কয়টা দিন, 15টা দিন, এই শেষ মুহূর্তে আসলে তারা কিভাবে প্রস্তুতি নেবে এবং তারা আসলে কি পড়বে, এই বিষয় নিয়ে একটু আমি নিজেও চিন্তিত। কারণ অনেক অনেক ধরনের প্রশ্ন আছে যে ভাইয়া আসলে আমার কিভাবে পড়া উচিত বা আমি শেষ মুহূর্তে কি করব। তো সব মিলিয়ে আজকে আমরা চেষ্টা করব তাদের এই সহযোগিতা করার জন্য। বেসিক্যালি আমরা আজকের যে থিমটা দিয়েছি সেটা হচ্ছে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অবাণিজ্যের কোশ্চেন অ্যানালাইসিস করব। আসলে বিগত সালে আপনি জানেন অনেক কিছুই মানে কোশ্চেন রিপিট থাকে কিংবা কোন ধাঁচের কোশ্চেন থাকে। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে ভর্তি পরীক্ষার সঙ্গে কাজ করছেন এবং ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা করে আসছেন, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আহ রাবির বি ইউনিটের অবাণিজ্যের প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে। আমরা একটু সময় নেব যাতে আমাদের যারা পরীক্ষার্থী ভাই ও বোন আছে তারা যাতে আমাদের সঙ্গে খুব দ্রুত সংযুক্ত হতে পারে, এবং এর জন্য আমাকে সময় নেব। আমি প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি আসলে এই শেষ মুহূর্তে তাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত বা কেমন দরকার। জি, আচ্ছা। মারুফ হোসেন আমি বলছি। আশা করি সবাই এখানে অনেকেই দেখতেছি সালাম দিচ্ছে, তো ওয়ালাইকুম আসসালাম। আমিও সবাইকে সালাম দিতে চাই, আসসালামু আলাইকুম। কথা শুরু করার আগে শুধু একটা কথা বলবো যে আমরা সকলেই জানি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেই আমাদের রাবির পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে, এবং হচ্ছে আম, আমরা রাবির পরীক্ষার জন্য ব্যাপক একটা প্রিপারেশন দরকার, আমাদের সকলেরই দরকার। শেষ মুহূর্তের প্রিপারেশন গুলো অ্যাকচুয়ালি অনেক কঠিন। তোমরা সকলেই জানো যে শেষ মুহূর্তের প্রিপারেশন গুলো অনেক কঠিন, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট শেষ মুহূর্তের, আমি জানি না প্রশ্ন অ্যানালাইসিসটা আজকে কেমন করে হবে, কিন্তু চেষ্টা করতেছি একটু ভালো করে হবে আশা করি। তো আমি অবাণিজ্য নিয়ে কথা বলার আগে আমি খালি কয়েকটা কথা তোমাদেরকে বলতে চাই। ফার্স্ট অফ অল, হ্যাঁ, আমাদের দুজনের নামই মারুফ। আমার নিকনেম মারুফ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে কিভাবে পড়বো, কিভাবে এই কম সময়ের মধ্যে সবকিছু শেষ করব, ঠিক আছে? এখন দেখো, আমরা যখন কোনো একটা পরীক্ষা দিতে যাই, দেখবা যে আমরা সারা বছর পড়াশোনা করি না, একদম লাস্ট মান্থে এসে বা লাস্ট 10 দিন, 12 দিন, 15 দিন খুবই পড়াশোনা করি, খুবই পড়াশোনা করে রেজাল্ট পরীক্ষা দিয়ে দেখি যে আমাদের রেজাল্ট ভালো হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে অনেকেরই প্রিপারেশন অনেক ভালো, অনেকেরই প্রিপারেশন অনেক খারাপ, অনেকেরই মাঝামাঝি প্রিপারেশনে আছে। এই অনেক রকমের কোয়ালিটি প্রিপারেশন আছে। এখন আমরা এই প্রিপারেশন কিভাবে এই সময় যে একটা গুরুত্বপূর্ণ প্রিপারেশন নিতে পারি, আমি তোমাদেরকে একটাই সাজেস্ট করব, যা পড়েছো নতুন কিছু পড়তে যেও না, যা পড়েছো তাই রাখো নিজের কাছে, এবং সেটাকেই বারবার রিভাইজ করো। আর হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এতদিন যা তোমার খাতায় নোট করেছো তা আবার রিপ্লেস করো, আবার রিপ্লেস করে করে আবার পড়াশোনা করো। আচ্ছা, আবার রিপ্লেস করে করে আবার পড়াশোনা করো। এখন মুখস্থ করার কোনো টাইম নাই। এখন হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি চোখও বুলাতে পারো, মানে জাস্ট হচ্ছে আমি চোখ দিয়ে একবার করে দেখে চলে যাব, বা আমি 2বার করে পড়বো, বা আমি 3বার করে পড়বো, এইভাবেও যদি চলে যেতে পারো, পড়ে শেষ করতে পারো, তাহলে খুবই ভালো। এই বিষয়ের উপর আমি তোমাকে একটা সাজেস্ট করতে চাই। আমি 2018 সালে যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসে শিক্ষার্থীরা, তখন হচ্ছে আমি মাগরিবের নামাজ পড়তে যাই।
সেন্ট্রাল মসজিদে, আমাদের যে রাজশাহী ইউনিভার্সিটির সেন্ট্রাল মসজিদ, সেখানে যাওয়ার পরে ওইখানে এক বড় ভাই থাকে, আমি তার সাথে কাজ করি। রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিতে আসছে তাদের থাকার ব্যবস্থা করি। তো যখন আমি তাদের থাকার ব্যবস্থা করছিলাম, ঠিক সেই সময় আমি এক স্টুডেন্টকে পড়তে দেখছিলাম। তো আমি অনেক স্টুডেন্টকেই পড়তে দেখছিলাম, একজনের দিকে আমার খুব বিশেষ নজর ছিল। নজরটা ছিল এই কারণে যে যার প্রতি 1 মিনিট একটা করে পেজ উল্টাচ্ছে। ইভেন আমি আধা ঘন্টা ধরে দেখেছি সে 1 মিনিট একটা করে পেজ উল্টাচ্ছে, 1 মিনিটে একটা করে পেজ উল্টাচ্ছে। এরকম করতে করতে সে পুরো একটা সিলেবাস শেষ করে ফেলছে, 1 মিনিটেরও আগে পেজ উল্টাচ্ছে। পুরো একটা বই শেষ করে আরেকটা বই ধরছে, আবার শেষ করতেছে। এরকম করতে করতে প্রায় আমি আধা ঘন্টা দেখার পর আমি তাকে জিজ্ঞাসা করি, তুমি কোন কোন জায়গায় পরীক্ষা দিতে আসছো, মানে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিতে আসছো? সে আমাকে বলল, ভাইয়া আমি যে ইউনিটে পরীক্ষা দিতে আসছি সেটা বাণিজ্যের ইউনিটে পরীক্ষা দিতে আসছি, কিন্তু আমার হচ্ছে প্রবলেম সব সাবজেক্টগুলো একবার দেখবো। আমি তখন ওকে জিজ্ঞেস করলাম, তুমি পেজ উল্টাচ্ছ কেন? মানে এত দ্রুত কিন্তু অন্যরা কেউ পেজ উল্টাচ্ছে না যত দ্রুত তুমি পেজ উল্টাচ্ছ। তো তখন আমাকে বলল যে ভাইয়া আসলে হচ্ছে পেজ উল্টানোর কারণ হচ্ছে আমি প্রত্যেকটা সাবজেক্টই আজ রাতের মধ্যে একবার হলেও চোখ বোলাম, একবার করে হলেও আমি মুখ দিয়ে পড়বো। কারণ আমি পরীক্ষা দিয়ে আসছি অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমার মনে ছিল না কোনো জিনিস। তো যেগুলা যেগুলা আমি আগের রাতে দেখেছি সেগুলোই আমার মনে আছে। তো ওই জন্যই আমি আজকে রাতের ভিতরে সবগুলোই দেখবো। যতটুকু মনে থাকবে ততটুকু তো দিয়ে আসবো, যতটুকু মনে থাকবে না ততটুকু বাদই দিয়ে দিলাম। তো আমাকে বলতে, আমি যদি সবগুলা দেখতে পারি তাহলে আমার সবগুলাই মোটামুটি মনে থাকবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই কয়েকটা দিন অবভিয়াসলি প্রশ্ন ব্যাংকগুলো দেখো, তোমার কাছে যতগুলো প্রশ্ন ব্যাংক আছে সব প্রশ্ন ব্যাংকগুলো পড়ো। সব প্রশ্ন ব্যাংকগুলো থেকেই তোমার পরীক্ষার কমন পড়ে যাবে। এখন নতুন কিছুই পড়তে যেও না, জাস্ট প্রশ্ন ব্যাংকগুলো সলভ করতে থাকো, এতটুকুই। আর এখানে অনেকেই অনেক কোশ্চেন করেছে, আমি জানি না এই কোশ্চেনের অ্যান্সার আমি দিব নাকি। এখানে বলছে ভাইয়া বি ইউনিটে বিজনেস স্টাডি কোশ্চেন নিয়ে কখন ক্লাস নিবেন? আচ্ছা, আমি এখানে ক্লাস নিতে আসিনি আজকে, মূলত অবাণিজ্য নিয়ে। আমি মনে হয় মারুফ হাসান মিলু যিনি, ও বলছে কিন্তু আমাকে যে আজকে কিন্তু অবাণিজ্য নিয়ে প্রশ্ন দেখাইতে। হ্যাঁ, আসলে আজকে আমরা রাবির যে বি ইউনিট অবাণিজ্য আছে সেই প্রশ্ন অ্যানালাইসিস করব। আমাদের পরবর্তী আমরা যদি সময় পাই আমরা চেষ্টা করব বাণিজ্য ইউনিটের প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য, মানবিক ইউনিটের প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আমাদের আলোচনার যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে অবাণিজ্যিক, অর্থাৎ যারা রাবিতে বি ইউনিটে পরীক্ষা দেবেন অবাণিজ্য থেকে তাদের জন্য। আমরা সবার প্রশ্ন পরে পড়বো, আমরা কোনো এক সময়ে পড়বো। তার আগে আমাদের ইম্পর্টেন্ট যে কথাগুলো সেই কথাগুলো সবাইকে আমি মনোযোগ সহকারে বলছি, কারণ মারুফ হোসেন ভাই যে কথাগুলো বলছেন আজকে আপনারা সবাই মনোযোগ সহকারে শোনেন, আপনাদের শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য অনেক অনেক উপকার হবে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি এই কথাগুলো বললাম এই কারণে যে দেখো, আমরা কিন্তু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঠিক আছে? যেমন মারুফ হাসান মিলু, আমি এবং আমরা যতজন আছি মোটামুটি আমাদের নিজস্ব অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করছি যে লাস্ট মোমেন্টে আমরা কাজটা করেছিলাম কি। যেখানে কিন্তু সবার প্রিপারেশন ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে কাজটা করেছিলাম কি। যেমন আমার নিজস্ব একটা কলেজে, আমার যে কলেজের যে ফার্স্ট সেকেন্ড গার্ল, সে সেকেন্ড গার্লও কিন্তু 2বার পরীক্ষা দিয়েও বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। সো ওর মধ্যে কি ভুল ছিল, আমাদের মধ্যে কি ভুল ছিল না? কারণ আমাদের একটা টেন্ডেন্সি ছিল যে লাস্ট মান্থটাকে বা লাস্টের এই সময়টা কিন্তু আমরা একটা এভারেজ পড়াশোনা করছি। মানে পুরোটা যদি তুমি ধরতে চাও, তুমি যদি কমার্সের হও তাহলে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ইংলিশ, বাংলা সবগুলোকে রিভাইজ করেছি, কোনোটাকে মুখস্থ করিনি। জাস্ট রিভাইজ, যতটুকু পারছিলাম ততটুকু রিভাইজ করতেছিলাম। এই ইউনিট নিয়ে কবে লাইভ সেশন হবে? অবভিয়াসলি এই ইউনিট নিয়ে লাইভ সেশন হবে। এই ইউনিট আসলে এখানে সব ইউনিট নিয়ে আমি কথা বলে দিচ্ছি যে শেষ মুহূর্তে যে প্রিপারেশনটা তোমার দরকার সেটা হচ্ছে যে সুন্দর করে সব সাবজেক্টগুলো পড়তে থাকো, তোমার হাতে যে বইগুলো আছে প্রতিদিন রিভাইজ করতে থাকো। আর 2টা কথা আমি তোমাদেরকে বলবো। ফার্স্ট কথা, যেহেতু তোমার অ্যাডমিশন, তুমি একজন যোদ্ধা, এই কয়েকটা দিন কষ্ট হলেও অনেক ভোরে উঠো। প্রয়োজনে 3.5 ঘন্টা 4 ঘন্টা ঘুমাও, 4 ঘন্টা ঘুমাও, ঘুম থেকে উঠেই পড়াশোনা শুরু করো। আর হচ্ছে অবভিয়াসলি ভোরে ওঠার জন্য আমি কিছু টিপস তোমাদেরকে বলে দিব, ভাবছিলাম বলে দিব কিন্তু অনেক বড় হয়ে যাবে, আমি ছোট করে বলি। ভোরে ওঠার জন্য রাতের প্রস্তুতি দেওয়া দরকার। যেমন তুমি ধরো ভোরে উঠতে চাও, তুমি ভোরে ওঠার জন্য তুমি রাতে কি কি করবা এটা তুমি মাইন্ডে নাও, দেখো তুমি ভোরে উঠতে পারবা। ধরো তুমি ভোরে ওঠার জন্য ভাবতেছো তোমার বইটা একটু টেবিলের উপরে রাখি, যে আমি
ভোরে উঠে আমি বইটা দেখবো, বা আমি আমি টেবিলের উপরে রাখি আমার বইটা, যাতে ভোরে উঠে সরি যাতে ভোরে উঠে আমি আমার বইটা দেখতে পারি। সো এই কাহিনীগুলো একটু চেষ্টা করবা। আজকে যেহেতু আমাদের কথা হবে অবাণিজ্য নিয়ে, মানে বি ইউনিটের অবাণিজ্য একটা শাখা আছে, সেখানে হচ্ছে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিতে আসে, তারা জানে না যে প্রশ্নের প্যাটার্ন কি হয়, প্রশ্নগুলা কোথায় পাবো। কোশ্চেন ব্যাংকও তারা পায়নি, কিন্তু আমরা যদি যতদূর জানি কোশ্চেন ব্যাংক পায়নি। দেখো কোশ্চেন ব্যাংক কিন্তু মাত্র 5বার অবাণিজ্যের পরীক্ষা হয়েছে, এর আগে কখনো কিন্তু অবাণিজ্যের পরীক্ষা হয়নি। এখন 5টা কোশ্চেন দিয়ে তো আর কোশ্চেন ব্যাংক বানানো যায় না, তাই বাণিজ্যের কোশ্চেন ব্যাংকের শেষের দিকেই 5টা অবাণিজ্যের কোশ্চেন ব্যাংক আছে, সেখান থেকেই অবভিয়াসলি তোমরা দেখে নিতে পারবে। সো অবাণিজ্যের কোশ্চেন ব্যাংকগুলো বাণিজ্যের কোশ্চেন ব্যাংকের শেষের দিকে আছে মাত্র 5টা। আস্তে আস্তে যখন 10টা 15টা হয়ে যাবে তখন তারা আলাদা করে অবাণিজ্যের কোশ্চেন ব্যাংক বের করবে। আমি যেহেতু আজকে লাইভ ক্লাসে আসছি, আমি একটু তোমাদের সাথে একটু কোশ্চেনটা শেয়ার করতে চাই। আমি জানি না এখানে শেয়ার বাটনে শেয়ার হবে কিনা, তবে আমি চেষ্টা করতেছি। আমি একটু জাস্ট তোমাদেরকে একটু একটা কোশ্চেন দেখাইতে চাই, একটু তোমরা একটু খেয়াল করো। কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে আমাদের অবাণিজ্যের কোশ্চেন, যারা আর্টস থেকে বা সায়েন্স থেকে বাণিজ্য শাখায় পড়তে চাও তাদের জন্য কোশ্চেন। এটা হচ্ছে 2018 সালের কোশ্চেন। আমি কোশ্চেনে বেশি ব্যাখ্যা করব না, কোশ্চেনগুলা দেখো তাহলে বুঝতে পারবা। এগুলা হচ্ছে ইংরেজি কোশ্চেন, যেমন এটা হচ্ছে একটা সিনোনিম। আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে বলবো সিনোনিম অ্যান্টোনিমের উপরে সবচেয়ে গুরুত্ব দিলে তোমরা মিনিমাম 5 মার্ক পাবে। তাছাড়া সিনোনিম অ্যান্টোনিমের প্রভাবে তোমরা প্যাসেজের অনেক কিছু মিনিং পাবে। যদিও আমি এখানে একটা কথা তোমাদেরকে বলে দিতে চাই, একটু লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো অবাণিজ্যের প্যাসেজ প্রশ্ন আসেনি। 2018 সালে অবাণিজ্যের কোনো প্যাসেজ প্রশ্ন আসেনি। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে 3 নাম্বার কোশ্চেন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, 4 নাম্বার কোশ্চেন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, মানে সেন্টেন্স কমপ্লিমেন্টস, এরকম। দেখো এখানে সব ইংলিশ কোশ্চেন গুলো আমাদের আছে। তার মানে ইংলিশ আমাদের কত মার্কের আছে দেখো, একদম সিরিয়াল বাই সিরিয়াল ইংলিশ। আমরা যদি একটু যেতে থাকি তাহলে দেখতে পারবো মোটামুটি আমাদের 24 মার্কের ইংরেজি আছে, 24 মার্কের ইংরেজি আছে। এরপরে 25 থেকে যেটা শুরু হচ্ছে, দেখো আমি তোমাদেরকে জাস্ট আইডিয়া বলি, ইংলিশটা অবাণিজ্যের সহজ হবে, খুব একটা বেশি না। যেমন প্রিপোজিশন দিয়ে ভরানো থাকবে, যেমন আর্টিকেল দিয়ে ভরানো থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে ভরানো থাকবে, এগুলো দিয়েই থাকবে। সো এগুলো পড়লেই তোমরা পেরে যাবে। সো আমি ব্যক্তিগতভাবে এতটুকু বলবো যে এক্সট্রা কোনো কিছু পড়তে যেও না অবাণিজ্যের ইংলিশের জন্য। অবাণিজ্যের ইংলিশের জন্য এক্সট্রা কোনো কিছু পড়তে যাবে না। যারা অবাণিজ্যতে টিকতে চাও তারা অবাণিজ্যের ইংলিশের জন্য এক্সট্রা কোনো কিছু পড়বে না, যেমন মডিফায়ার, ড্যাঙ্গিং মডিফায়ার, এগুলো পড়তে যাবে না। সাবজাংটিভ, তোমাদের কখনোই সাবজাংটিভ থেকে কোশ্চেন আসেনি। তো যাই হোক, 24টা কোশ্চেন এসেছে। এরপরে তোমাদের বাংলা কোশ্চেন এসেছে। দেখো বাংলার কোশ্চেন গুলো এসেছে, এগুলাও খুবই ইজি হবে। তবে আমি মোটামুটি তোমাদেরকে একটা কথাই বলবো, বাংলা এবং সাধারণ জ্ঞানের যে কোশ্চেন গুলো তোমাদের আছে সেই কোশ্চেন গুলোর সাথে সাথে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, তোমরা জানো তোমাদের কিছু ম্যাথের অঙ্ক থাকে, যেমন ধরো 37 নাম্বারে আছে তোমাদের ম্যাথ, এত সমান এত কত। ধরো তুমি একবার চিন্তা করো তো, এই ম্যাথগুলো তোমার কোথা থেকে এসেছে? 9-10 এর বই থেকে এসেছে, ক্লাস 7 এর বই থেকে এসেছে, ক্লাস 8 এর বই থেকে এসেছে। দেখো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নির্ধারিত সাল, এটা হচ্ছে সাধারণ জ্ঞানের কোশ্চেন। তাছাড়া দেখো এই যে দেখো সিরিজের পরবর্তী সংখ্যাটি কত হবে, মানে ধারার অঙ্ক, এগুলো তোমার কোথা থেকে এসেছে? ক্লাস 9-10 এর বই থেকে এসেছে। দেখো তুমি যদি দেখো, এবং ক্লাস 9-10 এ তুমি যদি বিজ্ঞান বইটাও পড়ে আসো, একবার হলেও চোখটা বুলায় আসো অন্তত পক্ষে, তাহলেই তোমার হয়ে যাবে যে অবাণিজ্য থেকে যারা আর্টস থেকে যারা পরীক্ষা দিচ্ছ তারা হয়তো ভাবতেছো ভাইয়া এখানে বিজ্ঞান আছে, আইসিটি আছে, আইসিটি তো তোমাদের পড়ায় আছে, বিজ্ঞান আছে, ম্যাথ আছে, আমি কিভাবে পারবো? দেখো এটা খুবই ইজি। বিজ্ঞান আর ম্যাথের জন্য দেখো আমাদের কিন্তু বিজ্ঞান 9-10 এর তোমার কাছে যদি বই থাকে তাহলে 9-10 এর বইটা থেকে পড়লেই তোমাদের বিজ্ঞান কমপ্লিট। যেমন ধরো এখানে দেখো করিমের একটি দোকান আছে, 1 বছরের জন্য তিনি এত টাকা বিনিয়োগ করলো, যদি 1 বছরে লাভের অংশ এত হয় তাহলে কত হবে। তাই তোমাকে আমি সাজেস্ট করবো এগুলা সব অঙ্ক তুমি 9-10 এর অঙ্কতে পেয়ে যাবে। তো অবশ্যই 9-10 এর অঙ্কটা একটু দেখে আসবে, যেগুলা অধ্যায় থেকে আসে সেগুলো অধ্যায়গুলো একটু ভালো করে দেখে আসবে। তাছাড়া তোমাদের বাংলা ইংলিশ অ্যাজ ইউজুয়াল গুলাই আসবে, যেটা তুমি অ্যাজ ইউজুয়াল পড়ে আসছো, বেশি পড়তে যাবে না। তবে তার জন্য একটু আইসিটিও পড়ে রেখো, হটস্পট কি ধরনের নেটওয়ার্ক তোমরা সকলেই জানো এগুলো। সো এগুলা পড়লেই আরামে হয়ে যাবে। এখন অনেকেই হয়তো অবাণিজ্য নিয়ে খুব টেনশনে আছো, খুবই টেনশনে আছো। অ্যাকচুয়ালি অবাণিজ্য নিয়ে কোনো টেনশনে
থাকার কোনো দরকার নেই। তোমরা জাস্ট যা পড়েছো তাই আবার রিভাইজ করো, নতুন কোনো কিছু কোথাও পড়তে যাবে না। এখন অনেক জায়গায় ক্লাস হচ্ছে, নতুন নতুন জিনিস শেখানো হচ্ছে, এগুলো কোনো জায়গায় করতে যাবে না, এটা অবভিয়াসলি কোনো জায়গায় করতে যাবে না। আর আমরা এতদিন মোটামুটি আমরা একটু লাইভ স্টপ করে দিলাম, আমি একটু আসি, একটু একটা কথা বলে যেতে চাই, আর তারপরে মারুফ হোসেন কথা বলবে। সো আমি তোমাদেরকে বলতেছি, আমি রেডি ছিলাম না, একদমই আনরেডিতেই এসেছি তোমাদের সামনে। তো আমি তোমাদেরকে একটা জিনিস শুধু বলতে চাই, যে সেটা হচ্ছে যে এখন অনেক জায়গায় ক্লাস চলছে, তোমরা সকলেই জানো এখন অনেক 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 জায়গায় ক্লাস চলছে। সো তুমি এখন ওই ক্লাসগুলোতে যাবা, নতুন নতুন জিনিস শিখবা। যেমন তোমাকে আমি একটা উদাহরণ দিই, আমরা দেখেছি 10 মাইলস ইজ হয় সিঙ্গুলার, এখন একটা টিচার পড়াচ্ছে 10 ইয়ার্স আর হয়। সম্পূর্ণ তুমি ভুলটা পড়ে ফেলছো, শেষ মুহূর্তে আসলে যখন তুমি এই কাজগুলো দেখবা তখন তোমার মাথা থেকে জিনিসগুলো উঠে যেতে থাকবে। তাই আমি তোমাকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করি, শেষ মুহূর্তে তুমি অন্য কারো ক্লাসে যেও না, তুমি অবভিয়াসলি নিজে ভাইদের ছোট ছোট ক্লাসগুলো করো একদম। মানে আমি এখন আজকে নাউনের ক্লাস করে ফেলবো, পুরো নাউন পড়ে ফেলবো, আমি আজকে প্রোনাউনের পুরো ক্লাস করে ফেলবো, এগুলা নাই। খালি যেগুলো ইম্পর্টেন্ট ক্লাসগুলো কেউ কেউ করাচ্ছে, দেখবা যে কোনটা জিরান কোনটা পার্টিসিপল একটু চেনার চেষ্টা করাচ্ছে, কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ একটু চেনার চেষ্টা করাচ্ছে, পিন পয়েন্টের ওর থেকে একটু একটু করে চেনার চেষ্টা, এগুলা পড়ো, এগুলাতে গুরুত্ব আছে। কিন্তু এভারেজ পড়তে যেও না, যে এভারেজ নাউন পড়তে যাচ্ছে এগুলা পড়তে যেও না। সাজেস্ট হচ্ছে, শুধু ইংলিশ নিয়েই বলতেছি কারণ আমি ইংলিশ পড়াচ্ছি। সো আরেকটা কথা হচ্ছে যে ইংলিশের তোমরা যেটা করবা সেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, ফ্রেজ, এগুলার উপরে গুরুত্ব দিবা। এখন এখন গ্রামারের উপরে গুরুত্ব দিয়ে কনফিউশন হয়ে 4 তারিখে এসে পরীক্ষা দিও না। আর যেহেতু কোশ্চেন রিপিট হয়, তো তুমি কোশ্চেনগুলো একটু ভালো করে স্টাডি করো, তাহলেই তোমার অনেকটা কনফিডেন্স লেভেল চলে আসবে, নার্ভাস লেভেলটা চলে যাবে, নার্ভাস লেভেলটা চলে যাবে। আচ্ছা, এবার তো ম্যাথ নাই, এবার তো ম্যাথ নাই, অনেকে বলছে এবার তো ম্যাথ নাই। তো এবার মনে হয় ম্যাথ নাই, ইংলিশ ফার্স্ট পেপার। আচ্ছা, আমরা আমরা কমেন্ট গুলো আমরা একটু পরে নেব, আপনি আচ্ছা, আলোচনা শেষ করেন, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে গিয়ে সবার কমেন্ট গুলো নেব। আচ্ছা, আমার আলোচনাটা এতটুকুই বলবো, যদি এখনো তুমি সাকসেস হতে চাও তাহলে 2টা কাজ করো, এক রাতে একটু আগে ঘুমাও এবং ভোরে ঘুম থেকে উঠো। আর সকল কিছুকে পজিটিভলি ধরো, নেগেটিভলি ধরো না। যেমন ধরো আমি সারাদিন পরিশ্রম করছি, আমি নেগেটিভলি ধরে বসে আছি যে আমি নেগেটিভ, আমি সারাদিন পরিশ্রম করছি, আমাকে কেন কাজ করতে বললো, আমি খেপে যাচ্ছি, এগুলা থেকে দূরে থাকো। তুমি একদমই পজিটিভলি জিনিসগুলোকে ধরো, পজিটিভলি জিনিসগুলোকে ধরো। নার্ভাসনেস কাটানোর জন্য প্রচুর পরিমাণে রিভাইজ করো। এই কয়েকটা কাজ করতে পারলেই তোমার শেষ মুহূর্তের প্রস্তুতি খুবই খুবই দারুণ হবে। আচ্ছা, সব পারি তো এক্সামে পারি না। আচ্ছা, আমি এটা কমেন্টটা পড়িনি, আমার হঠাৎ করে কমেন্টটা সামনে চলে এসেছে, তাই কমেন্টটা পড়ে ফেলছি। দেখো আমি তোমাকে বলি, কনফিডেন্স লেভেল আসতে হলে তোমাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে এবং ভোর থেকে শেষ মুহূর্ত পর্যন্ত পড়তে থাকো, কোনো কথা না বলে শেষ মুহূর্ত পর্যন্ত পড়তে থাকো। এটা টার্নিং পয়েন্ট। অনেক অনেক ভালো স্টুডেন্ট আছে যারা শেষ মুহূর্তে সে ঢিলা দিয়ে দেয় যে আমি তো পারি, আমার দরকার পড়ে না। কিন্তু অনেক বাজে স্টুডেন্ট আছে, অনেক বাজে স্টুডেন্ট না, মানে দুর্বল স্টুডেন্ট, অনেক মিডিয়াম স্টুডেন্ট, তারা কি করে শেষ মান্থটা এসে, আমরা সবাই করেছি কিন্তু এই কাজটা, দেখবা যে শেষ মান্থটা এসে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে পড়াশোনা করে দরকার হয় চান্স পেতে হবে। সো এই কাজটা কিন্তু আমরা শেষ মাসে এসে করেছি। কিন্তু দেখো আমাদেরও কিন্তু গাফুলতি প্রত্যেকটা মাসেই ছিল, কিন্তু শেষ মাসে যারা আমরা একটু মনে করো দানবের মতন কাজ করেছি, তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এটা কিন্তু একটা বাস্তব একদম সত্য বললাম। একদম সিরিয়াস সিরিয়াস মুহূর্ত। হ্যাঁ, ওই একদম যে সিরিয়াস। মানে কথাই বলে না যে শেষ ভালো যার সব ভালো তার, আসলে কিন্তু ব্যাপারটা এমনটাই। আমি মারুফকে একটা কথা বলতে চাই, আমাদের সাথে কিন্তু একটা স্টুডেন্ট ছিল যেখানে আমরা হচ্ছে 40 মার্কের আমরা একটা ইংলিশের পরীক্ষা দিতাম, বাংলার পরীক্ষা দিতাম 40, সাধারণ জ্ঞানে 40, এরকম করে দিতাম। সো ওইখানে একটা স্টুডেন্ট ছিল যে প্রত্যেক মাসেই মানে খুব ভালো স্টুডেন্ট, খুবই পড়াশোনা করছে এবং সে একদম লাস্ট মোমেন্টে যেও খুবই ভালো করছে। তো ওই স্টুডেন্ট কিন্তু লাস্ট মান্থে এসে ট্রাই করেনি ওইভাবে যে সে সবই পারে, তাও সে ট্রাই করতেছে, তার নিজস্ব মতন করে ট্রাই করতেছে। তো আমরা কিন্তু ওর দিকে চিন্তা করে দেখলাম যে না, আমরা চান্স পাবো না, এটা ট্রুলি আমরা কখনো চান্স পাবো না, আমাদের দ্বারা চান্স পাওয়া সম্ভব না। কিন্তু লাস্ট মোমেন্টে আমরা একটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে ওকে দেখে
আমরা লাস্ট মান্থে এসে ওর মতন পড়াশোনা করেছিলাম, যে ও কিভাবে পড়াশোনা করেছে এতদিন, লাস্ট মাসে এসে ওর থেকে ডাবল পড়াশোনা করতে হবে। তার মানে ওর থেকে ডাবল পড়াশোনা করলেই চান্স হয়ে যাবে। এই যে চেষ্টাটা করেছি, দেন চান্সটা হয়েছে। এটা সবাই করেছে, লাস্ট মাসে এসে সবাই করেছে। কিছু অভিজ্ঞতা শেয়ার যদি তোমাদেরকে করি তাহলে তোমরা একদম পুরা কেঁদে ফেলবা। যেমন আমি পাবনা ইউনিভার্সিটিতে যখন এক্সাম দিতে যাই, তখন আমি রাত 2টার সময় আমি পাবনায় পৌঁছাই, 2টায় আমি ঘুমাই, এবং আমার সাথে আরো 6টা স্টুডেন্ট ছিল, যে 6টা স্টুডেন্ট রাত 2টার সময় ওখানে উপস্থিত হয়েছে। কিন্তু আমি ঘুম থেকে উঠেছি 5টায়, 4টা থেকে 5-6 জন স্টুডেন্ট লাইট অফ, মোবাইলে লাইট অন করে স্টাডি করছে, এবং লাস্ট মোমেন্টে। আর আমি লাস্ট মোমেন্টে এটাই চিন্তা করতেছিলাম যে ভাই পরীক্ষা দিতে যাবো, আগে এত স্ট্রেচ কেন নিচ্ছি। কিন্তু ট্রুলি ওই 5জনই চান্স পেয়েছে, ওই 5জনই চান্স পেয়েছে। কারণ কেন? কারণ তারা কনফিডেন্স অর্জন করছে, তারা কিন্তু পড়ছে না, তারা কিন্তু এটা চিন্তা করছে যে আমার কমন পাওয়ার পরেও, আমার যে কমনটা পাওয়ার পরেও আমি পরীক্ষার হলে যেতে ভুল করতেছি। তুমি যখন তুমি যা পড়ে গেছো তাই কমন পাবা, কিন্তু তুমি পরীক্ষার হলে ভুল ভাল দিয়ে এসেছো, তুমি পরীক্ষার হলে নার্ভাস, তুমি পরীক্ষার হলে মনে নাই, এই টাইপসের জিনিসগুলো হবে। তাই লাস্ট মোমেন্টে ওরা এই কাজটা করেছিল, যে একদম শেষ মোমেন্টেও তারা দেখে যাচ্ছিল এবং তারা চান্স পেয়েছে। তো ব্যক্তিগতভাবে তোমাদেরকে এটাই সাজেস্ট করব, শেষ মাসও না, শেষ কতটা দিন আছে, যদি আজ থেকেও তোমরা শুরু করো 10টা দিন, মনে করো এই 10টা দিনে তোমাদের পুরো সাবজেক্টটাকে তোমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 2 ঘন্টা করে বা 3 ঘন্টা করে একটা সাবজেক্টের পিছনে টাইম দাও। সে তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, এই 10-12 দিন যদি তুমি এইভাবে টাইম দিতে থাকো, খালি রিভাইজ, তোমার হয়নি, এটা পড়া হয়নি, সমস্যা না, ওটাও রিভাইজ করে চলে যাও, এটা পড়া হয়নি, ওটাও রিভাইজ করো, রিভাইজ করতে থাকো। এক পর্যায়ে তুমি যে দেখবা তুমি চান্স পেয়ে গেছো। খালি লাস্ট এই মান্থটা তুমি যেরকমই হও না কেন, তোমার নার্ভাসনেসও যদি থেকে থাকে, তাও আমি বলবো ভাই খালি পড়ো, নার্ভাসনেসটা চলে যাবে, জাস্ট আস্তে 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 চলে যাবে, সব প্রশ্ন কমন চলে আসবে। এটাই আমার কথা ছিল। সবাইকে শুভকামনা। মারুফ হাসান মিলু, কমেন্ট গুলো একটু পড়ে সবাইকে একটু ইয়াটা করে দাও। আচ্ছা আচ্ছা, আমরা কমেন্ট গুলো একটু পড়বো একটু পরে। তার আগে আমরা রাবির যে বি ইউনিটের অবাণিজ্যের যে কোশ্চেনটা আছে, আমি আপনাকে স্ক্রিনটা আরেকবার শেয়ার করতে বলছি। আমরা একটু কোশ্চেন গুলো একটু পড়ে পড়ে তাদেরকে একটু শোনাই, কারণ অনেক কমেন্ট দেখছি আসলে ভাই কি টাইপের কোশ্চেন গুলো থাকে। আমরা দুই একটা যদি কোশ্চেন তাদেরকে পড়ে শোনাই, তারা বুঝতে পারবে যে রাবিতে কত ইজি এক কোশ্চেন থাকে, আসলে তাদের জানার ভিতরে সব। ঠিক আছে, আমরা একটু স্ক্রিনটাতে আরেকবার যাব। আর আপনাদের যার যে প্রশ্ন আছে, এবং মারুফ হোসেন ভাইয়ের কাছে যদি আপনাদের কোনো জানার কিছু থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন, এবং আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য। আপনারা জানেন যে আমরা সব সময় আপনাদের শুধু সাপোর্ট দেওয়ার জন্যই কিন্তু প্রস্তুত রয়েছি। আমরা সবসময় সঠিক তথ্য এবং নির্ভুল তথ্যগুলো দিয়ে থাকি। আপনারা জানেন যে মারুফ হোসেন ভাইয়া উনি নিজে ইংলিশ পড়ান, এবং উনি মোটামুটি সবচেয়ে ভালো ছাত্র দিয়ে আসছেন সেই শুরু থেকে শিক্ষার্থীরা। তো আজকে যার জন্য শত ব্যস্ততার মাঝেও কিন্তু আজকে তিনি আমাদের মাঝে অল্প সময়ের জন্য হলেও কিন্তু যুক্ত হতে পেরেছেন। এজন্য আমরা সবাই তাকে পেয়ে আনন্দিত। আর চেষ্টা করব বাকি যে সময়টা আছে সেই সময়টাও আরো অনেক ইনফরমেশন আমরা পাবো, সে প্রত্যাশা সবাই সঙ্গে থাকো। এবং আমরা এখন সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাব। হ্যাঁ, স্ক্রিন কি আমি শেয়ার দেব? হ্যাঁ শিওর। আচ্ছা, আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, আমরা একটু প্রশ্নটা পড়ে তোমাদেরকে শোনাই, যেহেতু প্রত্যেক সালের প্রশ্ন আনাটা তো পসিবল না, তো আমরা মোটামুটি একটা সালের প্রশ্নটাকে একটু দেখার চেষ্টা করি। দেখো, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে আমাদের এখানে একটা বলা আছে যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রপেল। এটা সিনোনিম কোনটা? অ্যান্সার যেহেতু দেওয়া আছে, অ্যান্সার নিয়ে আমি কোনো কথা বলবো না, অ্যান্সার নিয়ে কোনো কথা বলছি না। কিন্তু দেখো এরকম একটা সিনোনিম দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে দেখো, দ্য কি বলছে, গ্রেটার পার্ট অফ আওয়ার লার্নিং ইন দ্য স্কুল হ্যাজ বিন ওয়াস্ট। দ্য আন্ডারলাইন ফ্রেজ, আন্ডারলাইনটা দেওয়া হয়নি এখানে, আন্ডারলাইনটা দিয়ে দেওয়া উচিত, তো আন্ডারলাইনটা আমি দেইনি। আচ্ছা, তো আন্ডারলাইন বলতে গেলে একটা প্রিপজিশনাল ফ্রেজ চাচ্ছে, ঠিক আছে? আন্ডারলাইনটা হচ্ছে আমরা একটু চেষ্টা করব, আমার প্রশ্নগুলো পড়ার
চেষ্টা করব। আর কোন টপিক থেকে এই প্রশ্নটা এসেছে আমরা জাস্ট হুম, এইটুকু তাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে, এইটা ক্যারি অন। টপিকটা এসেছে হচ্ছে আমাদের বলেছে হচ্ছে ফ্রেজ, ক্লজ অ্যান্ড ফ্রেজ। তার মানে আমাদেরকে ক্লজ অ্যান্ড ফ্রেজটাও পড়তে হবে। তার মানে আমাদেরকে বলাই হচ্ছে যে ক্লজ অ্যান্ড ফ্রেজ এইটার একটা অধ্যায় আছে। এইটা ক্লজটাও পড়বা, ফ্রেজটাও পড়বা, অবশ্যই দুইটাই পড়বা। যেহেতু এখানে শুধু ফ্রেজের কথা বলা হয়েছে, ক্লজ অ্যান্ড ফ্রেজ দুইটাই পড়বা। তারপরে দেখো প্রিপোজিশন, দেখো উইথ, অ্যাবাউট, এগুলো আমাদের প্রিপোজিশন, ঠিক আছে? সো আমরা অবশ্যই প্রিপোজিশনের অধ্যায়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখব। এখন কোন প্রিপোজিশনের অধ্যায়টা দেখব? এখন জেনারেল প্রিপোজিশনের অধ্যায় দেখার সময় নেই। তুমি অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অধ্যায়টাই দেখো, বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অধ্যায়টা একটু মুখস্থ করে নাও। আর জেনারেল প্রিপোজিশনটা একবারের জন্য হলেও দেখে যেও। আমি বলেছি প্রত্যেকটা অধ্যায় দেখে যেও একবার। শি ওয়াজ নট, আচ্ছা, শি ওয়াজ নট সো ইয়ং অ্যাজ আই এক্সপেক্টেড, এটা কিসের এক্সাম্পল? অবশ্যই এটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে আমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়তে হবে। কিন্তু এটা বলবে না যে এটা ট্রান্সফরমেশন কি, এটা ট্রান্সফরমেশন কি, এটা সিম্পল কি, ওটার কমপ্লেক্স কি, এমন কোনো ধরনের কোশ্চেন রাবিতে হয় না। রাবিতে যেটা হয় যে এটা কোন ধরনের সেন্টেন্স, এটা কি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এই টাইপসের সেন্টেন্সগুলোর পরীক্ষা হয়। রাবিতে বলা হয় না যে এটা সিম্পল কি ওইটার কমপ্লেক্স কি। তার মানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ট্রান্সফরমেশন অফ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডটাও পড়ে আসবা। তারপরে দেখো যে উপরে আমি বললাম, দেখো এখানে লেখা আছে দ্য প্রাইজেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসেপ্টেড। এখানেও আন্ডারলাইন গুলো দেওয়া হয়নি, কারণ এটা কেবল একটু তৈরি করা হয়েছে, তোমরা দেখবা তাই। সো এটা দেখো, এখানে ক্লজের কথা বলা হচ্ছে। দেখো এগুলা ক্লজের কথা তোমাকে বলা হচ্ছে। এই যে দেখো ক্লজ, তার মানে আমি ফ্রেজ আর ক্লজ তো তোমাকে পড়তেই বললাম, তাহলে একটাতেই তুমি ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে 1 মার্ক তুমি পাবেই। ধরেই নাও তুমি ফ্রেজ অ্যান্ড ক্লজ থেকে 1 মার্ক পাবে যদি তুমি ওটা পড়ো। হোয়াট ইজ দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স, তার মানে সিম্পল সেন্টেন্স থেকেও আরেকটা কোশ্চেন এসেছে। দেখো এগুলো একটু নিচে চলে গেছে, কোনটা সিম্পল সেন্টেন্স তাই বলছে। তার মানে তুমি যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স পড়ো, এখান থেকেও 1 মার্ক তোমার বাধ্যতামূলক। যেহেতু দেখো ক্লজ অ্যান্ড ফ্রেজ, ফ্রেজ থেকে একটা কোশ্চেন আসছে, ক্লজ থেকে একটা কোশ্চেন আসছে, আবার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে 2টা কোশ্চেন আসছে, দেখছো? তারপরে দেখো ন্যারেশন আসছে। আই সেড টু হিম, হোয়ার আর ইউ ওয়ার্কিং সো হার্ড, হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। তোমরা জানো ন্যারেশন ভয়েস থেকে 100% কোশ্চেন হয়, তোমরা সকলেই জানো। ন্যারেশন ভয়েস থেকে এমন কোনো সাল নাই যে কোশ্চেন হয় না। তার মানে তুমি যদি ন্যারেশন অ্যান্ড ভয়েস কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে তুমি 2 মার্ক পাচ্ছ। দেখো আমরা এখানে বলে দিচ্ছি সবকিছু। দেখো হু ইজ দ্য অথর অফ দ্য পোয়েম, এইটা আমি তোমাদেরকে পড়তে বলবো না, ঠিক আছে? এইটা আমি তোমাদেরকে পড়তে বলবো না, কারণ সাহিত্যের অধ্যায় এখন পড়তে গেলে মিসিং হবে, এই 1 মার্ক তোমাকে ছাড়তে হবে। যাদের পড়াশোনা আছে তারাই শুধুমাত্র পড়বে, নতুন করে কেউ এটা পড়তে যাবে না। এটা আমি তোমাদের কাছে ব্যক্তিগতভাবে সাজেশন দিলাম যে সাহিত্যের অধ্যায় কেউ পড়তে যাবে না, লিটারেচার। নতুন করে এখন লিটারেচার পড়ার তোমার সময় নাই। বিগত সালের যেগুলা লিটারেচারে আসছে সেগুলোই পড়ো, বিগত সালের গুলা পড়ে চলে যাও। যেমন এখানে বিগত সালের এটা আসছে, এটা পড়বা। মানে বলছে যে এটা কি বলছে, উইথ দ্য অথর অফ দ্য পোয়েম, দেখো পোয়েমটা লেখা হয়নি। আচ্ছা, সো এখানে একটা পোয়েম ছিল, পোয়েমটা লেখা হয়নি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মিন। আচ্ছা, এখানে তোমাকে এটাও তোমাকে বলতেছে যে সিনোনিম অ্যান্টোনিমেরই একটা জিনিস, সেটা হচ্ছে তোমাকে একটু আলাদাও সম্ভবত। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। আচ্ছা, এখানেও কিছু মিস্টেক হচ্ছে, বুঝছো? তোমাদের জন্য আনছি তো, সো এখানে কিছু মিস্টেক হয়েছে। মিস্টেক গুলো আমি তোমাদেরকে পরে অবভিয়াসলি বা মারুফ হাসান তোমাদেরকে অবভিয়াসলি এটা ক্লিয়ার করে দিবে। এটাও হচ্ছে একটা সিনোনিম অ্যান্টোনিমের অধ্যায় থেকে। তার মানে সিনোনিম অ্যান্টোনিম থেকে তুমি 2টা কোশ্চেন পাচ্ছ। আচ্ছা, ফাইনালি দ্য কারেক্ট স্পেল, তোমরা জানো এই স্পেল থেকে 2টা কোশ্চেন আসে, কখনো কখনো একটা কোশ্চেন আসে, কখনো কখনো 2টা কোশ্চেন আসে। এটা বাধ্যতামূলক, তোমরা 1 মার্ক পাবেই, 100% তোমরা এটাতে 1 মার্ক পাবে যদি তুমি স্পেলটা কারেক্ট করে আসো। বিগত সালের গুলো কারেক্ট করলেই হয়ে যাবে। আচ্ছা, হোয়াট আইডি দ্য অ্যানালজি অফ দ্য ফুড অ্যান্ড মেনু। তোমরা জানো অ্যানালজি কখনো আসে কখনো আসে না, এটা সবাই আমরা জানি। মোটামুটি অ্যানালজি আসে না, তবে অ্যানালজিও গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা অ্যানালজির অধ্যায়টাও একটু হলেও দেখে আসবে। আচ্ছা, তারপর তো তোমরা জানো জেন্ডার অ্যান্ড নাম্বার তো পড়তেই হবে, কারণ প্রত্যেক বছর এই যে দেখো প্লুরাল অফ লেটার্স, সিংস, সিম্বলস, এগুলা সব, ঠিক আছে? এগুলা অবশ্যই এগুলা জেন্ডার অ্যান্ড নাম্বার থেকে 12 নম্বর যে কোশ্চেনটা আসছে
সেটা হচ্ছে তোমার জেন্ডার অ্যান্ড নাম্বার থেকে কোশ্চেন আসছে। আমি গোটা কোশ্চেনটা পড়তেছি না, তোমরা অবশ্যই পড়ে নিচ্ছ, লেখা আছে, অবশ্যই পড়ে নিও। আমি এটা পড়া যায়, ধরো দ্য প্লুরাল অফ লেটার্স, সিং, সিম্বলস, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস আর ফ্রম বাই অ্যাডিং। সো এগুলার সাথে কোনটা অ্যাড করলে এগুলা প্লুরাল হয়, এগুলার সাথে কোনগুলা অ্যাড করলে এটা প্লুরাল হয়। তার মানে তোমাকে জেন্ডার অ্যান্ড নাম্বার পড়তেই হবে, এটা বাধ্যতামূলক, এটা না পড়লে হবে না, এটা না পড়লে তুমি অনেক জিনিস মিস করবা। জেন্ডার অ্যান্ড নাম্বার তোমাকে পড়তেই হবে, এটা বাধ্যতামূলক। তারপরে দেখো, এই যে দেখো উম্যান, দেখছো এখানে একটা জেন্ডার চলে আসছে, ওটা নাম্বার ছিল, এটা জেন্ডার। তার মানে জেন্ডার আর নাম্বার থেকে তুমি 100% কোশ্চেন কমন পাচ্ছ। অবভিয়াসলি 100% কোশ্চেন কমন পাচ্ছ। এগুলো পড়তে অনেক কম সময় লাগে, কম সময়ের ভিতরে ভালো একটা প্রস্তুতি কিন্তু তুমি নিতে পারো। তারপরে দেখো, আমরা সকলেই জানি এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে কন্ডিশনাল সেন্টেন্স আমাদেরকে দেয় না, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে কন্ডিশনাল সেন্টেন্স আমাদেরকে দেয় না। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স আমাদেরকে দিবেই। সো কন্ডিশনাল সেন্টেন্সটা একটু ভালো করে স্টাডি করে রাখবে, এটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে। এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই কন্ডিশনাল সেন্টেন্স দিবেন, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই বর্তমানে। সো অবশ্যই এটা পড়বে। তারপরে দেখো, এখানে তো তোমরা জানো এইগুলা কোশ্চেন তো মোটামুটি হয় যে কোনটা অ্যাডজেক্টিভ, কি বসবে ম্যানস, এখানে আসলে কোনটা অ্যাডজেক্টিভ, আন্ডারলাইন ওয়ার্ডটা কি, অর্থাৎ এখানে আন্ডারলাইন গুলা দেওয়া হয়নি, একটু আমাদের মিস্টেক হয়েছে, সবার কাছে একটু দুঃখিত। আন্ডারলাইন ওয়ার্ডটা কি, মানে আন্ডারলাইন করা থাকবে, এটা কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এগুলো কোশ্চেন তো অ্যাজ ইউজুয়াল, তোমরা জানো এগুলো অ্যাজ ইউজুয়াল কোশ্চেন, সাধারণ কোশ্চেন গুলো। পার্টস অফ হ্যাঁ স্পিচের যে অংশটা থাকে, আমরা দেখতে পাচ্ছি যে এই কোশ্চেনটা অ্যানালাইসিস করে এখানে পার্টস অফ স্পিচ থেকে 8 প্রকার থেকে অ্যাটলিস্ট 8 থেকে 7 থেকে 8টা কোশ্চেন কিন্তু এসেছে হ্যাঁ এই হ্যাঁ ইউনিটে। কেউ যদি মনে হ্যাঁ করে যে আমি পার্টস অফ স্পিচটা ভালোভাবে পড়বো, সে মানে তার যদি শিখতে ভালো গুড লাক হয়, সে অ্যাটলিস্ট 5টা কোশ্চেন কিন্তু কমন পাবে। হ্যাঁ, এটা অবশ্য সত্য কথা, কারণ পার্ট অফ স্পিচ পড়লে আমাদের কিন্তু একটা ইংরেজির গ্রামাটিক্যাল দক্ষতা অনেক বৃদ্ধি পেয়ে যায়, তোমরা সকলেই জানো। এত বৃদ্ধি পেয়ে যায় যে 50% বলতে গেলে কমপ্লিট হয়ে যায় ইংরেজি গ্রামারের 50%। আমরা যদি দেখি যে পার্ট অফ স্পিচ পড়ে কিন্তু গ্রামার কমপ্লিট করে ফেলতে পারি আমরা। আবার দেখো, এখানে আমাদের কিছু সেন্টেন্স রিলেটেড কোশ্চেন গুলো আসে, যেমন ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স। দেখো এখানে হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, তার মানে আমাদের এখানেও আরেকটা ন্যারেশনের কোশ্চেন আসছে। তো অবভিয়াসলি ন্যারেশন পড়তেই হবে, আমি তোমাদেরকে বলেছি বাধ্যতামূলক। আর তারপরে দেখো, তারপরে হচ্ছে এটা হচ্ছে ইউ মাস্ট ভেরি কেয়ারফুল ইফ ইউ ড্যাশ এ বাইসাইকেল ইন এ সিটি। আচ্ছা, এখানে আসলে এটাও কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যেই পড়ছে, ইফ যুক্ত সেন্টেন্সগুলো মূলত কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যেই পড়ছে। তার মানে তুমি দেখো কন্ডিশনাল সেন্টেন্স আসবেই, মানে এটা না আসেন থাকতে পারে না, এরকম একটা অবস্থা। আচ্ছা, তারপরে দেখো আমি অপশনগুলো দেখে দেখে তোমাদেরকে বলে দিচ্ছি। আর ওই যে বললো মারুফ হাসান মিলু বললো যে তোমরা মোটামুটি হচ্ছে রাইট ফ্রম পার্ট অফ স্পিচ পড়লে কিন্তু অবাণিজ্যতে একটা ভালো রেজাল্ট করা যায় ইংরেজিতে। তোমরা ও যেটা বললো ওটা কিন্তু সত্য কথা, পার্ট অফ স্পিচ পড়লে শুধু অবাণিজ্য না, অন্যান্য গুলাও ভালো করতে পারে। কিন্তু তোমাদের দেখো এখানে সিনোনিম অ্যান্টোনিম কিন্তু খুবই কম দিয়ে গ্রামাটিক্যাল অংশগুলো কিন্তু তোমাদের খুব বেশি দিয়েছে। সো অবভিয়াসলি দেখো, খুব বেশি না, কয়েকটা টপিকস খাতার মধ্যে লিখে নাও, এই টপিকস গুলা পড়লে তুমি মনে করো যে 25টা 24টা কোশ্চেনের মধ্যে 20টাই কমন পেয়ে যাবা এই টপিকস গুলা পড়লে। আচ্ছা দেখো, এখানেও আবার প্রিপোজিশনের কথা বলছে যে এভরি কি বলছে, আচ্ছা এভরি নাম্বার অফ মাই ফ্যামিলি, এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন। তোমরা সকলে জানো সাবজেক্ট ভার্ব এবং রাইট ফর্ম অফ ভার্ব পার্ট অফ স্পিচের সাথে জড়িত। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব পার্ট অফ স্পিচের সাথে জড়িত। তোমরা যদি পার্ট অফ স্পিচটা ক্লিয়ার করার পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম অফ ভার্বটা পড়ে ফেলতে পারো, তাহলে দেখবা তোমাদের একটা বেটার কম্বিনেশন চলে আসছে ইংরেজির উপরে। এই তিনটা পড়লে পার্ট অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এন্ড রাইট ফর্ম অফ ভার্ব, আমার সাথে মনে হয় মারুফ হাসান মিলিও এটা একমত হবে যে পার্ট অফ স্পিচ কিন্তু আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর রাইট ফর্ম অফ ভার্ব এগুলা যদি কম্বিনেশন করে পড়া যায়, তাহলে কিন্তু আমরা ইংরেজির একটা ভালো দক্ষতা অর্জন করে ফেলতে পারবো। বিশেষ করে পার্ট অফ স্পিচের ওই 8টা টপিক যদি কেউ ভালোভাবে পড়তে পারে, আমি মনে করি যে গ্রামেটিক্যালের 80% তার মানে পড়া শেষ। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে যে ওই কোশ্চেন গুলোই জাস্ট একটু মানে বিভিন্ন জায়গায় মডিফাই করে বা নতুন কিছু অ্যাড করে জাস্ট খালি রিফাইনিং করা, এইটুকুই। আচ্ছা
হ্যাঁ, আচ্ছা তারপরে দেখো এটা আমাদের আসছে কোথা থেকে, বি সাইডে আমাদের অ্যান্সার, তার মানে এটা হচ্ছে বি সাইড। আমরা জানি কনজাংশন, ওই যে বললো পার্ট অফ স্পিচ কনজাংশনের মধ্যে পড়তেছে, আবার এটা প্রিপোজিশনের মধ্যেও পড়বে। সো দুই জায়গায় পড়বে, এটা অবশ্যই দুই জায়গা থেকে তোমরা একটু শিখে নিতে পারবে। তার মানে পার্ট অফ স্পিচ পড়তে হবে, কনজাংশন থেকে একটা কোশ্চেন আসছে। আচ্ছা তারপরে দেখো এই যে আবার আসছে একটা অ্যান্টোনিম আসছে, তার মানে আমরা শুরুতে একটা সিনোনিম দেখছি, একটা আরেকটা সিনোনিম দেখছি, এখন একটা অ্যান্টোনিম, মাত্র তিনটা এসেছে। দেখো তুমি যদি দেখো যে সিনোনিম অ্যান্টোনিম, যদি তোমার মনে হয় যে ভাই আমি সিনোনিম অ্যান্টোনিম পড়বো না, কিন্তু আমি বলবো পড়ো, ব্যক্তিগতভাবে বলবো পড়ো, কারণ এটা তোমাকে অনেকটা হেল্প করবে। কারণ বলা যায় না যে কোশ্চেন কিভাবে করতে পারে, যা বাই চান্স প্যাসেজ দিয়ে দিতে পারে, সেটা কিন্তু তোমার সিনোনিম অ্যান্টোনিম দিয়ে কাভার হয়ে যায়। তোমরা জানো প্যাসেজ, আমি তোমাদেরকে ব্যক্তিগত একটা সাজেস্ট করে দিই যে আমি কিন্তু প্যাসেজ কখনোই পড়িনি, ফার্স্ট পার্টের প্যাসেজ কখনো পড়িনি, কিন্তু আমার সিনোনিম অ্যান্টোনিম গুলো আমি খুবই পড়াশোনা করছি। ফলে কি হয়েছে, যখন আমাকে প্যাসেজ দিচ্ছে আমি পুরো প্যাসেজের কোনো একটা ওয়ার্ডের মিনিং বাদ ছিল না যে জানি না, এন্ড প্রত্যেকটা ওয়ার্ড মিনিং গুলো আমি ক্লিয়ার করেছি। আর এখনো বর্তমানে আমি যখন অ্যাডমিশন পড়াই, সবসময় সিনোনিম অ্যান্টোনিমের উপরে গুরুত্ব দেওয়ার কারণে এমন কোনো ওয়ার্ড নেই যে ইংলিশ আমি পারবো না। সো দেখো এখানে বলছে যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লাস্ট, লাস্টের অ্যান্টোনিম কি, অ্যান্সার যেহেতু দেওয়া আছে এখানে আর কোনো কিছু বলার নাই। তো অবশ্যই অ্যান্টোনিম থেকে আসছে কয়েকটা কোশ্চেন, আর একটা আসছে যেটা হচ্ছে ট্রান্সলেশন থেকে আসছে, একটা আসছে ট্রান্সলেশন থেকে। এখন তুমি ট্রান্সলেশন পড়বা, আমি তোমাকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করবো, তোমার যদি সময় না থাকে তাহলে তুমি ট্রান্সলেশন গুলো পড়ো না, বিগত সালের ট্রান্সলেশন গুলো একবার দেখে যেও, নতুন করে কোনো ট্রান্সলেশন দেখতে যেও না। বিগত সালের ট্রান্সলেশন, বিভিন্ন জব পরীক্ষায় আসা ট্রান্সলেশন গুলো অবশ্যই দেখবে। এখন 24টা কোশ্চেনে অনেক বড় হয়ে যাচ্ছে বিষয়টা, বুঝতেই পাচ্ছি। আচ্ছা তারপরে দেখো, তারপরে কিন্তু আমি বাংলা সম্পর্কে একদমই, মারুফ হাসান ও বাংলা সম্পর্কে হয়তো জানে, আমি বাংলা সম্পর্কে একদমই ওয়াকিবহাল এখন বর্তমানে নাই, কারণ গত 4 বছর ধরে বাংলা পড়া হয়নি আমার, যেটা সত্য কথা। একদম অ্যাডমিশন থেকে আর কি আর বাদ বাদ দিয়ে দিয়েছি, মানে বাদ দিইনি, মানে বলতে গেলে জবের জন্য পড়তে হবে, একটু একটু পড়ি, কিন্তু ওইভাবে পড়ি না, মোটামুটি করে পড়ি। আর তাছাড়া হচ্ছে তোমাদের ইংরেজির উপরে যত দক্ষতা আছে আমি সবকিছু তোমাদেরকে বলে দিলাম, এই কয়েকটা টপিক হ্যাঁ পড়লে অবাঞ্ছিত, ইংরেজি নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি বাংলাটা একটু ধরেন, আমি হচ্ছে বাংলাটা একটু ওদেরকে ধরি, মানে বুঝে দিই আসলে কোন টপিক গুলো। আপনি একটু বাংলাটা ওদেরকে পড়ান। আচ্ছা আমি বাংলাটা একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভাষা। অবশ্য ভাষা তোমরা জানো প্রথম অধ্যায় এটা, তাই কি না? ভাষা হলো কি, এটা প্রথম অধ্যায় তোমাদের বাংলার ব্যাকরণ বইয়ের প্রথম অধ্যায়, 9-10 বইয়ে আছে ভাষা কি, কণ্ঠের উচ্চারণ। 9-10 বই আছে, দেখো 9-10 বই। বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? আমরা সকলেই জানি যুদ্ধের পরে 1974 সালে। আমি কিন্তু একজন হিস্ট্রিয়ান, বাস্তব সত্য কথা। তো হচ্ছে 1974 সালে প্রথম আদমশুমারি, যুদ্ধের পরে 1974 সালে হয়। বাতায়ন অর্থ কি? তো তোমরা সকলেই জানো বাতায়ন অর্থ, এটাও কোথায় আছে? ক্লাস 9-10 বোর্ড বইয়ে আছে বাতায়ন, তুমি দেখো পেয়ে যাবে। আচ্ছা একটি ওয়েব পেজ কোন দুটি অংশ দ্বারা গঠিত হয়? এটা তো জানোই আইসিটি থেকে এসেছে, এটা তো তোমরা জানোই যে আইসিটি থেকে এসেছে। সো অবশ্যই এটা পড়ে নিবা, আইসিটি। আচ্ছা বাংলাদেশের মোট সিটি কর্পোরেশনের সংখ্যা কত? সাধারণ জ্ঞান, আমি সাধারণ জ্ঞান সম্পর্কে একটু তোমাদেরকে ছেড়ে যাব, কারণ এগুলা দেখো সাধারণ জ্ঞান সম্পর্কে তোমাকে কেউ কনফার্ম কিছু দিতে পারবে না, আমি না, তোমাকে কেউই কনফার্ম কিছু দিতে পারবে না যে সাধারণ জ্ঞান কোথা থেকে কোশ্চেন হবে। মরু ভাস্কর কোন দেশের রচনা? এগুলা থেকে পারবা, তাই কি না? এগুলা তোমাদের বাংলা ফার্স্ট পার্টের কোশ্চেন, বাংলা ফার্স্ট পার্টের কোশ্চেন। মরু ভাস্কর কোন দেশের রচনা, তার মানে বাংলা এই জিনিসগুলো একটু পড়ো। দেখো এগুলা জিনিস কিন্তু আমি প্রত্যেক বছরই দেখি যে কোন ধরনের রচনা, কোন ধরনের কবিতা, কোন ধরনের এই, কোন ধরনের ওই, এই জিনিসগুলো একটু পড়ে রাখো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক সালেই এটা আসে, আমি দেখছি যেটা। সমাজ থেকে তো কোশ্চেন আসেই, সেটা তোমরা যে কোনো ভাইয়াদেরকে জিজ্ঞাসা করবা যে সমাজ থেকে কোশ্চেন আসে নাকি। 31 নাম্বার দেখো সমাজ থেকে কোশ্চেন, এবং এটার অ্যান্সার কি? দ্বন্দ্ব সমাস। তুমি যদি দেখো যে সমাসের সমসমান, এটাও 9-10 বইয়ে আছে, তুমি যদি 9-10 বই ক্লিয়ার করতে পারো তাহলে এই সংজ্ঞাটা অনুযায়ী তুমি প্রশ্নের অ্যান্সার করে ফেলতে পারবা। এরপরে দেখো ক এর আয় ক্ষয়ের আয়ের চেয়ে 25% বেশি, ক্ষয়ের আয় কত, আয়ের আয় কত? যাই হোক এখন মনে হয় ম্যাথ নাই, সম্ভবত আমি ম্যাথ নিয়ে কাজ করছি না, আমি বর্তমানে ইংরেজি নিয়েই কাজ করছি, ইংলিশ নিয়েই কাজ করছি স্টুডেন্টদের জন্য। আর সচরাচর একটু এই যে মারুফ হাসান মিলুদের গ্রুপগুলোতে আমি মাঝে মাঝে এসে, আমার কিছু স্টুডেন্ট আছে যারা এখানে এক্সাম দেয়, এবং তারা আমাকে বলে, একজন আরোহী অনামিকাও আছে, ও আমাকে বলে ভাই আমি ওখানে ফার্স্ট হয়েছি, এখানে সেকেন্ড হয়েছি, এগুলা বলে। তা আমার খুবই ভালো লাগে। তো বলে, অনেক বলে, হ্যাঁ।
তো তখন ওর থেকে শুনি যে কেমন ধরনের কোশ্চেন হয়েছে, একটু দেখাও। ও আমাকে দেখায়, আমিও দেখি এদের গ্রুপে। যখন ওরা হচ্ছে মডেল টেস্ট ছাড়ে তখন আমি দেখি এই গ্রুপে এসে এসে যেদের মডেল টেস্টটা দেখি। ভালো লাগে আমার এই গ্রুপটাতে, দেখতেই ভালো লাগে। এই গ্রুপটা একদম ইনোসেন্ট, আর এই গ্রুপের কপি আবার আরেক গ্রুপে হয়, এই গ্রুপ থেকে কপি করে আরেক গ্রুপে হয়, যেটা বলতে কিন্তু চাচ্ছি না। মজার একটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু কাউকে কপি করি না, মানে আমরা হ্যাঁ লিস্ট আমাদের কোনো কিছু আমরা কারো কপি করি না। আর আমরা যে ইনফরমেশন গুলো দেই একদম অফিসিয়ালি, আর আমরা যেগুলো কথা বলি একদম ডকুমেন্ট সহ। আপনি এটা নিজেও ভালোভাবে জানেন এবং নিজেও যেটা করেন আর কি। হ্যাঁ, আমি কিন্তু এই গ্রুপের কেউই না, বর্তমানে আমি কিন্তু এখানকার গেস্ট। কিন্তু এমনটা না যে এই গ্রুপে এসে আমি মানে এই গ্রুপের প্রমোশন করছি। একটা সত্য কথা বলি, এই গ্রুপে যারা কাজ করতেছে তারা কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে। বিশেষ কাজ করে আমি দেখি মারুফ হাসান মিলুই সবচেয়ে বেশি কাজ করে এই গ্রুপে, আর না না রাশেদ ভাই, মিলন ভাই কাজ করে। অ্যাডমিন প্যানেলে মোটামুটি সবাই যারা আছে সবাই ভালোভাবে কাজ হ্যাঁ করে। হ্যাঁ, সবাই কাজ করে, কিন্তু আহ, বেশি কাজের তারা একটু। হচ্ছে, হ্যাঁ হুম। হ্যাঁ, মানে আমরা হচ্ছে অনলাইনে এই দিক দিয়ে বেশি ইয়ে করি, অনেকেই আছে কোশ্চেন করা কিংবা এই দিক দিয়ে হেল্প করে। তো হ্যাঁ অ্যাডমিন হ্যাঁ। প্যানেলে মোটামুটি যারা আছে সবাই ভালো কাজ করছে। হ্যাঁ, আবার পরে কোশ্চেন আছে। আচ্ছা, এই যে দেখো এখন পানির শুষ্ক, আমি ম্যাথ তো মনে হয় নেই তোমাদের, তো আমি ম্যাথ নিয়ে কোনো কথা বলবো না। যেহেতু ম্যাথ নেই এবার, সেহেতু ম্যাথ নিয়ে আমি কোনো কথা বলছি না আপাতত। আমরা একটু। কিন্তু কিন্তু আমি একটু অ্যাড করতে চাই আপনার সঙ্গে, যদিও ম্যাথ নেই তবে অবারিশদের জন্য আমি এতটুকু কাজ করে রাখি যে অ্যাটলিস্ট বেসিক যে লেভেলের ম্যাথ গুলো আছে সেগুলো আমরা এই এই এসএসসি কিংবা জিএসসির ওইদিকে পড়েছিলাম, যে সিম্পল সূত্র দিয়ে যে ম্যাথ গুলো করা যায় অ্যাটলিস্ট এক ফরক যেন তারা দেখে আসে, বিশেষ করে পিতা মাতার বয়স নির্ণয়ের ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলো হয়তো হ্যাঁ দুই হ্যাঁ হ্যাঁ। একটা কোশ্চেন, মানে দুই একটা কোশ্চেন তাদের থাকতে পারে আর কি। আমার ব্যক্তিগত যেটা মানে ধারণা, আমি যেহেতু ওই অবাণিজ্য থেকে পরীক্ষা দিয়েছিলাম বি ইউনিটে, তো আমি সেখানে অ্যাটলিস্ট 2 থেকে 3টা ম্যাথ পেয়েছিলাম। এই ধারণা থেকে আমি বিষয়টা তাদেরকে না, জানিয়েছিলাম। আমি আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে দেখো আমরা কিন্তু সকলেই জানি যে আর্টসের গ্রুপগুলোতে ম্যাথ থাকে না, কিন্তু আমি কিন্তু আইইআর এ পরীক্ষা দিচ্ছিলাম। তো আমাদের সময় আইইআর আলাদা করে পরীক্ষা নিচ্ছিল, সেখানেও তারা বলে দেয়নি যে এখানে ম্যাথ আছে। কিন্তু যখন আমরা ওখানে পরীক্ষা দিতে গেছি তখন কিন্তু আমরা ওখানে ম্যাথ পেয়েছি, অনেক কয়েকটা ম্যাথ পেয়েছি, 4টা 5টার মতন ম্যাথ পেয়েছিলাম। তাও আবার সেগুলো অনেক ইজি, মানে আইকিউ টাইপের ম্যাথ ছিল। তারপরে 9-10 এর ম্যাথ গুলো ছিল, ক্লাস 7 এর ম্যাথ গুলো ছিল। অবশ্যই এগুলো একটু দেখার চেষ্টা করবা। তোমরা পড়েছো, এখন ভয় পাওয়ার কোনো কিছু নাই। তারপরে দেখো এখানে দেখো 35 নাম্বার বলছে আকাশ শব্দটির প্রতিশব্দ কোনটি। এটাও তোমার 9-10 এর ওই বোর্ড বইয়ে পাচ্ছ, এটাও তোমার 9-10 এর বোর্ড বইয়ের বাইরে নাই। ভাষার মূল উপাদান কোনটি, এটাও তুমি 9-10 এর বোর্ড বইয়ে পাচ্ছ। মানে দেখো কতটা ইজি। আর এই হ্যাঁ টাইপসের অঙ্ক করবা দেখো। ভাই, আমরা কিন্তু এখানে বলে দিতে পারি যে আসলে আহ, বাংলা ব্যাকরণ নিয়ে যাদের সমস্যা তারা শুধু যদি হ্যাঁ নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা যদি ফলো করে, আমি মনে করি যে তাদের ব্যাকরণ থেকে যত কোশ্চেনই হোক না কেন তারা 100% উত্তর করতে পারবে। আপনি কি বলেন? হ্যাঁ, আমিও এটাই বলতেছি। আমি এটাই বলছি, ব্যাকরণ নিয়ে তোমাদের কারোই সমস্যা হবে না যদি তুমি 9-10 এর বইটা ক্লিয়ার করে আসতে পারো। আর আরেকটা কথা হচ্ছে দেখো, এই টাইপের অঙ্কগুলো না করে আসো। এই টাইপের অঙ্ক যদিও আমি বলবো তোমার অঙ্ক নাই, কিন্তু এই টাইপের অঙ্ক দিয়ে দিবে। তুমি দেখো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই কাজগুলা করতেছে যে a - b = 3 হয়, এবং তবে a b মান কত, এগুলা এই সূত্রটা পড়ে আসবে। এগুলা সূত্র বাধ্যতামূলক, এই কয়েকটা সূত্র বাধ্যতামূলক করে নাও। কিছু সূত্র a+b² a-b²a² - b², এগুলা সূত্রগুলা মুখস্থ করে আসো। জাস্ট আমি এখানে তোমাদেরকে আরেকটু আমরা ক্লিয়ার করে দিই, অনেকে ম্যাথের কথা শুনে মানে ঘাবড়িয়ে যাচ্ছে এবং বলছে যে আমি মনে হয় পারবো না, এই টাইপের সমস্যা হচ্ছে। আমি তাদেরকে পার্সোনালি বলবো যে আসলে এখানে মানে মানে হতাশ হওয়ার কিছু নাই। আর তোমরা যদি বাংলা এবং ইংরেজিতে এবং আইসিটি যদি ভালো করতে পারো, তোমরা ম্যাথ যদি না পারো টাচ করার দরকার নেই। 2-3টা ম্যাথ থাকে, হ্যাঁ হ্যাঁ যদি তোমাদের কমন থাকে তুমি টাচ করবা, যদি কমন না থাকে ম্যাথ টাচ করার প্রয়োজন নেই। আর তুমি যদি বাংলাতে, ইংরেজিতে এবং আইসিটিতে যদি ভালো মার্কস পাও তাহলে তোমার কিন্তু ম্যাথ লাগবে না। তো এই বিষয়টা সবাই একটু ক্লিয়ারলি মাথায় রাখবা, ম্যাথ নিয়ে এত হতাশ হওয়ার কিছু না। আর ম্যাথ যেগুলো থাকবে আহামরি বিশাল বিশাল কোনো ম্যাথ থাকবে না, তো এটা বুঝতেই পারছিলাম না। ওকে ভাই, আমি হ্যাঁ। আর ম্যাথ, তোমরা ম্যাথটা একটু শেষের দিকে ধরবে। অবভিয়াসলি ম্যাথটা সবসময় শেষের দিকে ধরবে। যেটা পারবে না, যেটা মনে হবে কনফিউজ, সমস্যা নাই। তুমি একটা কাজ করবে, এক প্রশ্নের উপরে কোনো দাগ চিহ্ন দিবে না, জাস্ট হচ্ছে একটা ফোঁটা দিয়ে রাখবে
যাতে আমি এই প্রশ্নটা পরবর্তীতে এসে আবার পড়তে পারি, বা এই প্রশ্নটা আমার একটু কনফিউশন, আমি এটা রেখে দিলাম, আমি অন্য কোশ্চেন গুলো আগে দেখে আসি। যেগুলো তুমি পারবে সেগুলো আগে সবগুলো করে দিয়ে আসো, যেগুলো কনফিউশন সেগুলো একটু রেখে দাও, সেগুলো পরে করো। এটা ব্যক্তিগত সাজেশন, সবাই দিবে। তারপর দেখো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নির্ধারিত সাল কত, এগুলা তো তোমরা জানোই, আর এগুলা অবশ্যই তোমরা পড়বে। এটা হচ্ছে এগুলা এগুলা নিয়ে তোমাদেরকে আর পড়ানোর কোনো দরকারও আমার মনে হয় না নাই। এসডিজি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। এশিয়ান হাইওয়ে দৈর্ঘ্য কত কিলোমিটার? দেখো সাধারণ জ্ঞান নিয়ে তোমাকে যে একটা সাজেশন দিব, বিষয়গুলো এশিয়ান লিখতে যে ইয়া হয়ে গেছে, যাই হোক, সাধারণ জ্ঞানের বিষয়গুলো নিয়ে তোমাদেরকে একটা যে সাজেশন দিব, এই সাজেশন কিন্তু দেওয়ার কোনো জায়গা নাই। এই সিরিজের পরবর্তী সংখ্যাটি কত হবে? এটাও ম্যাথ থেকে এসেছে, ধারার অঙ্ক। আচ্ছা, দুইটি সংখ্যার অনুপাত এত ইষ্ট এত হলে, এই অঙ্কগুলো আসে, এগুলা না থাকলেও আসে, অনুপাতের এই টাইপসের অঙ্কগুলো কিছুটা আসে, একটু দেখবা একটু দেখবা। আচ্ছা, নীল আকাশ, এখানে নীল হলো কি? এগুলা তো তোমরা পড়ে আসেছো। এখানে নীল কি? রূপবাচক বিশেষণ। এটা অবশ্য তুমি 9, 10 এর বই পাবে না, এটা আমার কাছে ধারণা, আমি জানি না এটা আছে কিনা, আমার কাছে মনে হচ্ছে নাই। আছে আছে, এই কোশ্চেনটা একদম হুবহুব এই উদাহরণটাই দেয়া আছে নবম দশম শ্রেণী বইয়ে। 9, 10 এর বই নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্যাকরণ বইয়ে এটা হুবহুব দেয়া আছে। আচ্ছা আচ্ছা, এটা হুবহুই তুলে দিয়েছে, দেখছো? তাহলে একটা কোশ্চেনও ছাড় যাচ্ছে না ব্যাকরণ থেকে। হ্যাঁ, তোমাদের ব্যাকরণ থেকে একটা কোশ্চেনও ছাড় যাচ্ছে না, মানে বিশেষণ পড়তে হবে তোমাদেরকে। বাংলা ভাষায় মাতৃহীন বর্ণ কতটি? বর্ণ বর্ণ পড়তে হবে, বর্ণ এটা আসবে, এই কোশ্চেন গুলো থেকে একটা কোশ্চেন চলে আসে, এটা সবাই জানো। ভাষা, বর্ণ, এগুলা থেকে কোশ্চেন আসে। তারপরে দেখো সন্ধি বিচ্ছেদ, তোমরা জানো সমাস সন্ধি বাধ্যতামূলক, কোনো ভার্সিটিতেই সমাস সন্ধি থেকে কোশ্চেন আসে না এমন নাই। তাই সমাস সন্ধি পড়লেই তোমরা 2 মার্ক কমন পেয়ে যাচ্ছ। সমাস সন্ধি যদি তোমরা পড়তে পারো ভালো করে, 2 মার্ক। আর এগুলাও তোমার আছে, এগুলাও আমি দেখেছি 9, 10 এর বই আমার আছে, আমি এখনো মনে আছে যে আমি এগুলা পড়ে ভার্সিটিতে অ্যাডমিশন দিতে এসেছিলাম। ঠিক আছে, এগুলো নাই এমনটা না, হয়তো আমার কিছুটা মাথা থেকে উড়ে গেছে, মিস্টেক হয়েছে। আর এখানে বিক্রয়, ক্ষতি কত, লাভ কত, ম্যাথ। আচ্ছা, আমরা ম্যাথ নিয়ে কোনো কথা বলছি না, পরের টুকুতে চলে যাই। খাসমহল শব্দটির খাস এর অর্থ কি? এটাও তো পড়ে আসছো তোমরা, এটাও তো খুবই দারুণ একটা প্রশ্ন, খুবই দারুণ একদম একটা প্রশ্ন। হুবহুব, একদম হুবহুব। হ্যাঁ, এটা কিন্তু আমরাও পড়েছি। দেখো আমার 4 বছর পরেও আমার এটা মনে পড়তেছে যে না, আমি পড়েছি। মানে আবার আমি কিন্তু 9, 10 এর বইটাকে বেশি গুরুত্ব দিয়েছি, বিশেষ করে কিন্তু 9, 10 এর বইকে গুরুত্ব দিয়েছিলাম। আর আমাদের সময় তো আর মানে একটা বই আছে বাংলা, আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে অভিযাত্রী। সেটা আমার কাছে ছিল না, আমাদের সময় বিচিত্রা ছিল। আমি জানি না কে কোনটা পড়ছে, আমি বিচিত্রা পড়েছিলাম, বাংলা বিচিত্রা। সো ওটা আমাদের সময়। এখনো অনেক ভালো ভালো বই বের করেছে, যেমন মারুফ হাসান মিলদের যে প্রশ্ন ব্যাংক আছে, সেটা কিন্তু রাবি খুবই চ্যালেঞ্জ, দারুণ। রাবি রাবি চ্যালেঞ্জ, চ্যালেঞ্জের বইটা। রাবি চ্যালেঞ্জের একটা বই আছে, তোমরা ওটা চ্যালেঞ্জ সিরিজ। হ্যাঁ, আর হ্যাঁ, ওরা হচ্ছে অনেক মানে পরিশ্রম করে। সো ওদেরকে আমি অবশ্যই ভালো একটা গুণ দেবো, কারণ ওই গ্রুপটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি একটা গ্রুপে ছিলাম, এখন নাই, আমি আপাতত একটু আমি নিজের থেকে করতেছি আপাতত। আচ্ছা, পরের টুকুতে যাই। জমা খরচ, এটা তো তোমরা দেখেছো 9, 10 এর বই, তার মানে তোমরা একটা কাজ করো, তোমরা 9, 10 এর বইটাকে খুব ভালো করে মুখস্থ করে ফেলো। জমা খরচ দেখো, সমস্ত আমরা পত্রের ব্যয়। কিন্তু ভাই আমরা কিন্তু একটু আগেই বললাম যে ব্যাকরণ থেকে যদি কোশ্চেন থাকে, কেউ যদি হ্যাঁ নবম দশম শ্রেণীর বইটা যদি পড়ে, 100% সে উত্তর করতে পারবে, যদি হ্যাঁ তার হ্যাঁ, একটু বেসিক যদি থাকে, আর কিছু না। না আমরা যেটা দেখছি অবাণিজ্য কিন্তু কোশ্চিন দেখা ওই 9, 10 এর বইয়ের বাইরে কোনো কোশ্চিন করেইনি এখন পর্যন্ত, একটাও হ্যাঁ দেখতে পাইনি, একটাও আমরা একটা পাইনি। জি। হুম, শব্দের আগে কি বসে? এটা তো তোমরা সবাই জানো, এগুলা আছে তো, শব্দের আগে কি বসে? আহ এগুলা ইংরেজির নাম কি জানো? এটার ইংরেজি নাম হচ্ছে প্রিফিক্স, আর এটার ইংরেজি নাম হচ্ছে সাফিক্স। যাই হোক, আমি ইংরেজি পড়াই তাই ইংরেজিটা বলে দিলাম। সো এগুলা বিষয়গুলা হচ্ছে পড়ে নিবা তোমরা, এগুলাও সবগুলাই আছে মোটামুটি। এখানে আবার এই যে একটু ম্যাথ চলে আসছে, একটু একটা দুইটা ম্যাথ দেখে নিবা, দরকার হয় বীজগণিতের ম্যাথগুলো একটু দেখে আসো, তাহলেই আমি মনে করি, আশা করি তোমরা পারবে। সূর্যরশ্মি থেকে আমরা কোন ধরনের ভিটামিন পাই? আচ্ছা, এটা তো আমিও পড়েছি ক্লাস 6 না 7-এ জানি। ক্লাস 6, 7 থেকেও কিন্তু আমি পড়েছি যে সূর্যরশ্মি থেকে আমরা ভিটামিন ডি পাই, সবাই জানি। দেখো কত সহজ কোশ্চেন, ক্লাস অর্থাৎ 6। সাধারণ যে বিজ্ঞানটা ছিল আমাদের, সাধারণ বিজ্ঞান বা সাধারণ এই বিজ্ঞান রিলেটেড যেগুলো, সেই কোশ্চেন হুম, কিন্তু এটা একদম বেসিক লেভেলের। যদি কেউ একটু ভালোভাবে যদি পড়ে, শুধু এই টপিক গুলো যদি কেউ ধরতে পারে যে এই জায়গা থেকে কোশ্চেন গুলো আছে, সে যদি এই শেষ 15টা দিন এই টপিক গুলো ধরে ধরে যদি একবার শেষ করে আসে, সে হুবহু কোশ্চেন কমন পাবে, আমি এটা গ্যারান্টি দিব। আপনি কি বলেন ভাই? একদম একদম।
বিশেষ করে আমরা দেখো, তোমরা যদি বাংলা ইংলিশটাকেও কারেক্টলি করে ফেলতে পারো তাহলে কাজ শেষ। বাংলা ইংলিশে দুইটা সাবজেক্ট যদি খুবই ভালো করে পড়তে পারো, দেখো বাংলা 9-10 এর বই তুমি এখন কমপ্লিট করতে পারবা, এটা খুব একটা বড় বই না, খুব অল্প বই এবং খুবই ছোট বই। এখান থেকে 10টা অধ্যায় সিলেক্ট করো, 10টা অধ্যায়কে এই কয়েকদিনে পড়ে একদম শেষ করে ফেলো। আর ইংলিশেও দেখো, আমি কিন্তু কয়েকটা অধ্যায়ের নাম বললাম যে এগুলো অধ্যায় থেকে কোশ্চেন আসে, ভয়েস ন্যারেশন, ট্রান্সফরমেশন, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসছে। তাতে তুমি একটু পার্ট অফ স্পিচটা পড়ে নিলে, একটু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়ে নিলে, একটু রাইট ফর্ম অফ ভার্বটা পড়ে নিলে, এই তিনটা আর এক্সট্রা করে একটু দেখে নিলে, পড়ার তো কোনো দরকার নাই, দেখে নাও দরকার হয় এখন। তো এই কয়েকটা ওকে। পড়লেই তুমি ইংলিশে সবকিছু কমন। অবাণিজ্যের জন্য বালতি শব্দ, এটাও তুমি 9-10 এর বই পেয়েছো। এখানে আসলে এগুলা তো এখন বয়সের অঙ্ক, ওই যে একটু আগে বললো যে বয়সের অঙ্কগুলা পড়ে আসো, কারণ বয়সের অঙ্কগুলা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্যই থাকে। বয়সের অঙ্কগুলা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্যই থাকে। সো বয়সের অঙ্ক, পিতা পুত্রের বয়সটাও একটু পড়ে আসো। পিতা পুত্রের বয়স অনেক অনেক ইউনিটেই আসে। সো যাদের অন্যান্য ইউনিট তারাও একটু পড়ে নিও। আচ্ছা, এটা সি এখানে কেন? আচ্ছা, আমরা মনে হয় একটু ভুল করে ওখানে বসাই দিয়েছি, দুঃখিত। আচ্ছা, এটা তো তোমরা জানো যে কত তারিখ বঙ্গবন্ধু 1 কি বলে এটা টি-লাইট উৎক্ষেপণ করা হয়, এগুলো আমরা সকলে জানি, বা না জানলেও এগুলো সাধারণ জ্ঞান। আমি সাধারণ জ্ঞান নিয়ে কোনো কোশ্চেন বলবো না। গ্রন্থটির রচয়িতাকে বীরকন্যা স্মৃতিলতা, এটা আমি জানি না, সত্য কথা যে এগুলো আমি পড়িনি। এটা হয়তো, এটাও মনে হয় বাংলা সাহিত্য থেকে দেওয়া। ক্রিয়া সংগঠনের টনের সময়কে কি বলে? ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে? টনের সময় না কাল সময়কে? কাল কাল। কাল। আচ্ছা, আমরা এখন বাংলা লিখতে পারবো না বাংলা, তারপর আমি একটু অবরোধে ইউজ করে দেখাচ্ছি যে কাল। আচ্ছা আচ্ছা আমরা একটু চেষ্টা করি কোশ্চেন গুলো এক থেকে মানে সব লাস্ট পর্যন্ত এক নজর দেখানোর জন্য, যাতে হ্যাঁ, ওরা বুঝতে একটু পারে যে দেখো। আসলে। হ্যাঁ। আজকে তুমি যদি এই কোশ্চেন ব্যাংকটা একটু দেখো, তুমি আজকে থেকে তুমি বুঝে নিবা যে কোন কোন জায়গা থেকে ভাইয়া বলেছে, কোন কোন জায়গাগুলো দেখেছি, এবং ভাইয়া বলেছে এই জায়গাগুলো ক্রিয়েটিভিটি ভাবে পড়ে ফেলতে, বা একটা শর্ট সাজেশন দিয়ে দিয়েছে ভাইয়া যে এর মধ্যে পড়লেই কমন চলে আসবে। প্রথম সংখ্যাটি কত তোমরা দেখতে পাচ্ছ, ম্যাথের কিছু অনুপাতের অঙ্ক। আমি অনুপাতের অঙ্কটা একটু তোমাদেরকে দেখতে বললাম, 2-3টা অধ্যায় তো দেখে আসাই যায়, বলো 2-3টা অধ্যায় একটু দেখে আসো। বিশ্বগ্রাম নিয়ে আমাদের আসলে কি পড়বো আর কি? তথ্য প্রযুক্তি, কোনটির কারণে পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হয়েছে? তথ্য প্রযুক্তি, অধ্যায় তো তথ্য প্রযুক্তি। আহসান হাবিব কোন পত্রিকার সাহিত্য সম্পাদক? দেখো, পত্রিকা টাইপের এই জিনিসগুলা পড়ে আসবা, আমার সাথে সবাই একমত হবে, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তারা কিন্তু সবাই একমত হবে যে কাজী নজরুল শিওর। ইসলামের এই পত্রিকা কোনটাতে ইয়া হয়েছে, যে এটা এগুলো হচ্ছে একদম কমন টপিক, এগুলো থেকে কোশ্চেন বাদ মানে মিস যায় না। হ্যাঁ হ্যাঁ, এই কোশ্চেন গুলা কিন্তু আমরা খুবই পাই, যেখানেই যাই সেখানেই পাই, এবং প্রত্যেকটা স্টুডেন্ট যখন পরীক্ষা দিয়ে বের হয় এই পত্রিকা টাইপের কোশ্চেন গুলো আমরা খুব বেশি পাই, বাস্তব সত্য কথা। এই পত্রিকা টাইপের, আহসান হাবিবের কোন পত্রিকা সাহিত্য সম্পাদক ছিলেন? তাই এটা একটু দেখো, দৈনিক সংবাদ, দৈনিক বাংলাও দেওয়া আছে, ইচ্ছা করে দেওয়া আছে, এগুলা জিনিসগুলো একটু অবশ্যই পড়বে। দৈনিক সংবাদ, না দৈনিক বাংলা, সরি আমি উল্টাপাল্টা বলতেছি, দৈনিক বাংলা, দৈনিক সংবাদ না। আচ্ছা, মাহি শব্দের সমর্থক শব্দ কোনটা? মাহি শব্দ, মহি 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 শব্দের সমর্থক শব্দ কোনটা? আচ্ছা, এটা আমি জানি না, এটা কি আমাদের 9-10 এর বই আছে কিনা, আমি এখন ভুলে গেছি, মাথা থেকে উড়ে গেছে। আমি বললাম যে আমি অনেক 4 বছর আগে পড়েছি পর্যন্ত, এটা তো আমরা জানি 9-10 এর বই থেকে আসছে। এবং এখানে বলছে যে সন্ধি বিচ্ছেদ, মানে সন্ধিটা লিখতে ভুল হয়েছে, কারণ জানোই আমি অভ্রদে একটু লেখার চেষ্টা করি। তো সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ তো অবশ্যই আমি একটু আগে বলে আসলাম, সন্ধি বিচ্ছেদ তোমাদেরকে পড়তে হবে, সমাস পড়তে হবে, এগুলা থেকে তুমি কোশ্চেন পাবাই 100-এ 100, এবং সেগুলাও কিন্তু খুবই ইজি 9-10 এর বই। কাঁচা সোনা এর অর্থ কি? এই টাইপসের একটু অঙ্ক, এগুলা একটু মুখস্থ করে নিতে হবে, এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। কাঁচা সোনা, কাঁচা সোনা কি আছে মারুফ হাসান? এইটা কি 9-10 আমাদের বই আছে? কাঁচা সোনা এটা হচ্ছে কি কাঁচা সোনা, এটা হয়তো বা একটু ব্যতিক্রম। এটা একটু ব্যতিক্রম, একটা দুইটা তো ব্যতিক্রম থাকবেই, একটা দুইটা একটু ছাদ যাইতে পারে, একটা দুইটা ছাদ যাইতে পারে, আমার মনে হয় না খুব বেশি ছাদ যাবে। এর জন্য তোমাকে আলাদা করে বাজারের বাংলা বইও মনে হয় না কিনা লাগবে। একটা দুইটার জন্য অবশ্যই তোমরা একটু পড়ে নিবা, একটা দুইটা আসেই, একটা দুইটা বাদ দাও। আচ্ছা, বাংলাদেশে মোবাইল অপারেটরের এখন প্রযুক্তির ব্যবহার, এগুলা নিয়ে আমি কোনো কথা বলবো না, সাধারণ জ্ঞান নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ সাধারণ জ্ঞান তোমাকে বড় ভাইরা হতে দিতে পারে, যারা অনেক পড়াইছে তারা দিতে পারে। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবী বাংলা ভাষার অবস্থান কত? আচ্ছা, এইটা বলো তো কতবার এসেছে?
মারুফ হাসান মিলু এইটা কতবার এসেছে? অনেক ভাই, অনেক। এইটা মনে করেন যে অনেক, অনেকেই বলবে এই একটা বাচ্চা একটা কোশ্চেন দিয়ে রাখছে, কিন্তু হ্যাঁ, আসলে এই কোশ্চেন গুলো কিন্তু ভুল বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ, এই কোশ্চেন অবশ্য ভুল বেশি হয়। কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো ভাষাভাষীর দিক থেকে চতুর্থ, জনসংখ্যার দিক থেকে অষ্টম, তাই না? জি, না, জনসংখ্যা না, আরেকটা কিসের দিক থেকে বলে? এটা এটা আপডেট বইয়ে, নতুন বইয়ে এটা একটু আপডেট হয়েছে। সেই আপডেটটা একটু আমি বলি যে নতুন বই থেকে যেন তারা পড়ে নেয়, কারণ এটা হ্যাঁ, আগের বই থেকে আমরা পড়েছিলাম। হ্যাঁ, ভাষাভাষীর দিক থেকে চতুর্থ অবশ্যই, অবশ্যই, কিন্তু এটা একটু দেখতে হবে, আর একটু আপডেট বইগুলো একটু আছে, সেখান থেকে জি। অবশ্যই আমাদেরকে দেখতে হবে। তো এই কোশ্চেন গুলা খুব বেশি আসে কোশ্চিন। সো তোমরা এই কোশ্চিনটা পড়ে আসো ভালো করে। ভাষাভাষীর দিক থেকে বাংলাদেশ কততম, বাংলাদেশ কততম, সব দিক থেকে পড়ে আসো। বাংলাদেশ কততম, সব দিক থেকে পড়ে আসো। হট স্পট, আমাদের ইন্টারের পরীক্ষায় আসে হট স্পট, এখানকার পরীক্ষায় আসে হট স্পট। সো অবভিয়াসলি হট আইসিটি থেকে, স্পট, হ্যাঁ, আইসিটি আইসিটি থেকে থেকে। পড়ে আসতে হবে। আর দেখো এবার যেহেতু তোমাদের আইসিটি আছে, তোমরা সকলেই জানো যে বাইনারি এই অধ্যায়টা পড়তে হবে, কারণ এই অধ্যায় থেকে একটা কোশ্চিন আসবে। এটা স্যারদেরও, আমরা আমরা একজন টিচার, আমরা যদি একজন টিচার হই, আমরাও কিন্তু দেখবা যে বাইনারি, অক্টাল, ডেসিমাল এগুলাই পড়াবো বিশেষ করে। তো টিচাররাও যখন আইসিটি বইটা ধরে, তাদের মূল থিম থাকে যে ওই সংখ্যা পদ্ধতির অধ্যায়টা একটু দেখে আসি। সব টিচাররা যারা কোশ্চিন তৈরি করবে তারা একটু দেখবে সংখ্যা পদ্ধতির অধ্যায়টা একটু দেখে আসে। এই কাজটা কিন্তু করবে সব টিচাররাই। আমরাই ধরো এখনো বই পড়লে আমরা প্রথমেই আইসিটির কোন অধ্যায়টার কথা বলবো, সর্বপ্রথম আমরা আইসিটির অধ্যায় বলি সংখ্যা পদ্ধতির অধ্যায়, এটা বলি ডিজিটাল ডিভাইসটা একটু পড়ে আসি এরকম আর কি। যাই হোক, তাছাড়া এগুলা তোমরা একটু পড়ে নিবা, এগুলা আইসিটি থেকে কোশ্চেন আসছে। আইসিটির এখন যেহেতু তোমাদের কোশ্চেন দেখো খুবই ইজি ইজি, ক্লাউড কম্পিউটিং কোনটা, তারপরে কম্পিউটার অধ্যায় থেকে এটা তোমরা পেরে পেরে যাবা। ক্লাউড কম্পিউটিং কোনটা, এটা কম্পিউটারের অধ্যায় থেকে পড়ে যাবা। চতুর্থ চতুর্দশ শতাব্দীর স্ত্রীবাচক শব্দ কোনটি? এই কোশ্চেনটা একটু ব্যতিক্রম মনে হচ্ছে আমার কাছে, আমি ট্রুলি এটা বলতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, চতুর্দশ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি, এইটা আমি চতুর্দশী, চতুর্দশী, চতুর্দশী হবে। ইয়েস। হ্যাঁ, চতুর্দশী হবে। অ্যাকচুয়ালি আমার এটা ইয়া নাই, কিছু কিছু জিনিস ভুলে গেছি আর কি। তো এগুলাও তোমরা পেয়ে যাবা, চতুর্দশ শব্দ এগুলাও সব 9-10 এর বই পেয়ে যাচ্ছ। আর কিছু নাই মারুফ হোসেন মিলু, আমার মনে হয় সবগুলো এখানে এখন সাধারণ জ্ঞান, আর কিছুই না। আচ্ছা, ঠিক আছে। ধনী আমরা ধনী ধনী একদম, থেকে একটা আসছে এই যে, হ্যাঁ আর হ্যাঁ, কি। আমরা একদম 80 নম্বর কোশ্চেনটাতে যাই। আচ্ছা, আমরা একদম 80 নাম্বার কোশ্চেনে চলে যাই। এগুলা আসলে আর সাধারণ জ্ঞান এখন সব। আচ্ছা এটা কি, আচ্ছা এটাই যে বাংলার কিছু কিছু আছে, কিছু কিছু আছে এখনো বাংলার। তো তুমি কিন্তু আচ্ছা, আমরা বাংলা পড়লে একদম, অনেকক্ষণ পাচ্ছি। এই যে 80 নাম্বার। জি, আমরা একদম শেষ পেজে চলে যাই। শেষ পেজে দুইটা কোশ্চেন আপনি একটু পড়েন। আচ্ছা, শেষ পেজে আমরা এসে দুইটা কোশ্চেন পড়ছি, সেটা হচ্ছে বাড়িওয়ালা, বাড়ি যোগওয়ালা, বাড়িওয়ালা শব্দটি। এটা একদম নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই থেকে হুবহুব তুলে দেয়া, হ্যাঁ, একদম। তাহলে আমাদের কিন্তু কাজ থাকতেছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ইংরেজির এই টপিক গুলা, যেমন পার্ট অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সফরমেশন, ন্যারেশন, ভয়েস, এগুলা পড়লে গ্রামার শেষ আমার। তাহলে এই 5টা টপিকস কিন্তু আমরা পড়া যায়, এই 5টা জি, টপিকস কিন্তু আমাদের পড়া যায়। এই 5টা টপিকস পড়তে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না। এক্সট্রা করে কোনো টপিক তোমাদেরকে, এখানে কোনো সাবজাংটিভের কোশ্চেন আসেনি, এখানে কোনো পিন পয়েন্ট এর কোশ্চেন আসেনি, মডিফায়ারের কোশ্চেন আসেনি, কোনো কিছুর কোশ্চেন আসেনি। সো ওগুলা পড়ে সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না অবাণিজ্যের জন্য, আমি বিশ্বাস করি যেটা ব্যক্তিগতভাবে। আর শেষের কোশ্চেনটা হচ্ছে এটা, এটা বাংলা থেকে এসেছে। আর ইন্টারনেট মূলত কোন প্রোটোকলে ব্যবহৃত হয়? সো আইসিটি থেকে। হ্যাঁ, এটা আইসিটি থেকে এসেছে। তো আমি ব্যক্তিগতভাবে, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, এত বাংলার কোশ্চিন, তারপর 9-10 এর বই, আবার হচ্ছে এত ইংরেজির কোশ্চিন, এগুলা করলেই তো আমরা আগায় যাচ্ছি। সাধারণ জ্ঞান তোমাদের নিজেদের দক্ষতা থেকে একটু করে নিবে, তাহলে অনেক আগে যাবে, এটাই আর কি। আচ্ছা মারুফ ভাই, আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই। হুম। আমি কিন্তু মোটামুটি তাদেরকে একটা আশ্বাস দিয়েছি যে কেউ যদি 60 মার্কস পায়, সে কি চান্স পাবে। আমি কিন্তু তাদেরকে আগেই বলে দিচ্ছি যে সে একটা সাবজেক্ট পাবেই। আপনি কি বলেন এটাতে? আমি ব্যক্তিগতভাবে বলবো যে 2000, এটা মনে হয় 18-19 সালে, যে 18-19 সালে যারা পরীক্ষা দিয়েছিল, তাদেরকেও আমি ঠিক এই কথাটাই বলেছিলাম মারুফ হোসেন মিলু। আমি তাদেরকে কিন্তু ঠিক এই কথাটা বলেছিলাম। আর ওই বছর কোশ্চিনে প্রায় অনেকেই 43-44, 63-64 পেয়েও চান্স পাইনি। সো আমি একটু এটা স্টপ করে দিই, তাহলে আমি আমাকে হয়তো দেখা যাবে।
তো Sure. আমি একটু কথা বলি, কারণ কোশ্চিনের প্যাটার্ন একটু ভিন্ন ধরনের হলে অনেকেই চলে যায় 64-65 দিকে চলে যায়। তবে ও যেটা বললো এটা কিন্তু এভারেজ মার্ক, যে তুমি 60 পালে কিন্তু সাবজেক্ট একটা পাওয়া যায়, কোনো না কোনো ভাবে ওয়েটিং লিস্ট টেনে টেনে হলেও সাবজেক্ট একটা পাবে, পাওয়া যায়, সাবজেক্ট পাবে, এটা হ্যাঁ। এক কারণ সাবজেক্ট পাওয়া যায়। সবার তো এখন হ্যাঁ, একটাই লক্ষ্য, সেটা হচ্ছে একটা সাবজেক্ট পাওয়া এবং একটা সিট পাওয়া। সবার স্বপ্ন কিন্তু এখন এইটা। চান্স পাওয়ার পর অনেকেই সাবজেক্ট দেখবে যে আমি ল পাইলাম না কেন, আমি জার্নালিজম হ্যাঁ, হ্যাঁ। পাইলাম না কেন, আমি পলিটিক্যাল সায়েন্স পাইলাম না কেন, পরবর্তীতে চান্স পাওয়ার পর। কিন্তু লিস্ট আমাদের আগে চান্স পাওয়াটা কনফার্ম করতে হবে, এটা। হ্যাঁ, চান্স পাওয়াটা কনফার্ম করতে হবে। আর আরেকটা জিনিস দেখো, আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে দেখো, শুধু বাংলা ইংলিশ পড়ে কিন্তু দেখো তোমাদের অবাণিজ্য নিয়ে আমি একটু কথা বলি, বাণিজ্য টাণিজ্য না, ডাইরেক্ট বাণিজ্য বা ডাইরেক্ট ইউনিট নিয়ে আজকে কথা হবে না। অবশ্যই তারা কথা বলবে, মারুফ হাসান মিলু আছে, বা আবার আসবো দরকার হয় এসে কথা বলবো। জি জি। কিন্তু তোমরা যদি একটু লক্ষ্য করো, তোমাদের গ্রামাটিক্যালি বেশি আসছে, সিনোনিম অ্যান্টোনিম 3টা আসছে। তবে আমি বলবো সিনোনিম অ্যান্টোনিম একটু গুরুত্ব সহকারে পড়ো। আর গ্রামাটিক্যালের 5টা অধ্যায়টা একটু গুরুত্ব দিয়ে দেখো, যে 5টা বললো, ও বললো পার্ট অফ স্পিচ অবশ্যই, সাথে হচ্ছে তুমি একটু সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন, ভয়েস, ট্রান্সফরমেশন, এই 3টা দেখে নাও। তাহলে তোমার জন্য আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, তুমি ইংলিশের 80% তারপর কমপ্লিট করতে এখানে আর পারবে। একটা ব্যাপার, ক্লোজ, ফ্রেশ আর পিন পয়েন্টের থেকে কিন্তু কোশ্চেন আছে। আপনি দেখছেন মেবি, ওখান থেকে 2টা কোশ্চেন আমি পাইছি এই হ্যাঁ, সেটে। ও আচ্ছা, ক্লজ এন্ড ফ্রেজ এটা তো পড়তে হবে, কন্ডিশনাল হ্যাঁ সেন্টেন্স এগুলো জানো 100% আসে কোশ্চেন, হ্যাঁ। জি। এগুলো পড়তে হবে। একটু এগুলো দেখবা, এগুলো কয়েকটা অধ্যায়, 10টা অধ্যায় তুমি সিলেক্ট করো, এই 10টা অধ্যায় তুমি পড়ে ফেলো, দেখো তোমার সবগুলা কোশ্চেন কমন। আবার বাংলা দ্বিতীয় তুমি দেখলে ব্যাকরণ অংশে শুধু 9-10 বই ক্লিয়ার করলেই তোমার কমন। একটা দুইটা তো মিস যাবে, একটা দুইটা না মিস গেলে তো তুমি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে, তখন আবার সবাই বলবে যে তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাই বলবে। একটা দুইটা কোশ্চেন মিস হবে। এটা হচ্ছে বুবলির ভাই করছিল যে পুরো বাংলা সবগুলা কোশ্চেন পেরে গেছে, যেটা কারো দ্বারাই সম্ভব ছিল না। সেটা ঢাকা ইউনিভার্সিটির কথা বলছি। আর আমাদের এখানেও তুমি পুরো একটা দুইটা কমন তোমার মিস্টেক হয়ে যাবে, কিন্তু তুমি বাংলা ইংলিশ দিয়েই তুমি চলে যেতে পারবা উপরে, অনেক উপরে যেতে পারবা। তবে সাধারণ জ্ঞান যে মিস হবে এমনটা না। আমি আমি হচ্ছে অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট, এটা শেয়ার করি একটু। আমি হচ্ছে একজন জি। কমার্সের স্টুডেন্ট, আমি কমার্সেই প্রিপারেশনটা নিয়েছি, আমার অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এই প্রিপারেশন নিচ্ছিলাম। সাথে শুধু বাংলা আর ইংলিশ পড়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা ইংলিশ পড়তে হয়। সো ওটার জন্য শুধুমাত্র বাংলা ইংলিশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলাম। অ্যান্ড ওইটাই আমি ধরে রেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, তারপরে বি ইউনিট ছিল, আর তখন বি ইউনিট ছিল না বাণিজ্যর, বি ইউনিট ছিল ল ডিপার্টমেন্টের। শুধু ওই দুইটা নিয়ে আমি আমার সম্বল, ওই দুইটাই, আমি কোনো সাধারণ জ্ঞান সম্বল নিয়ে আসিনি। বাস্তব সত্য আমি দুইটা সম্বল নিয়ে এসেছিলাম, যে এই দুইটা সম্বল থেকে যতটুকু হবে হবে। আর যদি সাধারণ জ্ঞান কমন পড়ে তাহলে আমি সাধারণ জ্ঞান দিব, তাছাড়া আমি উপায় নাই, আমার একদমই উপায় ছাড়া। তো বুঝতে আমি পারছি। যখন অবাণিজ্যতে মানে এগুলোতে পরীক্ষা দিই, তখন আমার মাত্র এই দুইটা সাবজেক্টই বেস্ট ছিল। হ্যাঁ, তবে একটা জিনিস আমার বেশি ছিল, সেটা হচ্ছে আমার এখনো সেটা অভ্যাস, পিছনে দেখতে পাচ্ছ, গল্পের বই বেশি পড়ি, মানে ইতিহাস গল্পের টাইপের বই বেশি পড়ি। অ্যান্ড সাহিত্য। হ্যাঁ, সাহিত্য টাইপের এগুলো বই বেশি পড়ি, মজা লাগে। তাছাড়া নিউজ পেপার পড়ি, তাছাড়া খবর দেখি। আর তাছাড়া এখন তো ধরো ফোনে যুগ, আমি সবসময় এগুলা একটু ব্যস্ত থাকি, এগুলা ছোটকাল থেকে নিউজ আমার স্ক্রলিং। অভ্যাসে পরিণত ছিল। ওইটা দিয়ে আমি মনে হয় 10টা কমন পাইছিলাম, 10টা থেকে 12টা কমন পাইছিলাম সাধারণ জ্ঞান, ওইটা দিয়ে, মানে না পড়ে ভাই, শুধু ওই আমরা বাইরের যদি ভিউতে 10টা 12টা ছিল আমরা কমন। যদি একটা হিসেব করি এখানে, আপনার সাথে আমি শেয়ার করি, 80টা যদি কোশ্চেন থাকে, কেউ যদি আপনার হচ্ছে বাংলা থেকে যদি 20 নাম্বার পায়, তো যদি সেখানে হচ্ছে 25টা কোশ্চেনের ভিতর যদি 20 পায় কিংবা 15 মার্কস পায়, তারপর দেখেন বাংলা থেকে 15, ইংলিশ থেকে 15, 30 মার্কস। আর সাধারণ জ্ঞান 40-এর ভিতর তাকে অবশ্যই 40-এর ভিতরে অ্যাটলিস্ট তাকে কত পাইতে হবে বলেন তো? অ্যাটলিস্ট যদি সে 30 নাম্বারও পায় 40-এর হ্যাঁ, ভেতর, ওভারঅল কিন্তু তার 60 মার্কস এখানে থাকছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এখন যদি 60 মার্কস তার অ্যাকাউন্টে থাকে, সে কিন্তু একটা সেফ জোনে থাকলো। এখন এরপরে যত মার্কস পাবে, তার কিন্তু সেটা মানে বাড়িয়ে দেবে, সিরিয়াল অনেক কাছের সিরিয়াল আসবে, এবং ভালো একটা সাবজেক্ট তখন পাবে। না এইটুকুই। আসলে তো বিষয় হচ্ছে যে যদি 80টা কোশ্চেন হয়, তাহলে কিন্তু আমরা পাচ্ছি 1.25 মার্ক, হ্যাঁ। 1.25 মার্ক। যদি আমি এখন 15টাও পেয়ে যাই, তাহলে কিন্তু আমার প্রায় চলে আসছে 20, 21, 22 মার্ক চলে ও যাচ্ছে। হ্যাঁ, সরি, আমি হ্যাঁ, 80 মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু হিসাবটা দিলাম। তাহলে হ্যাঁ, হ্যাঁ, দেখেন এখানে কিন্তু মার্কস কিন্তু তখন আরো বাড়বে। হ্যাঁ, মার্ক কারণ বেড়ে যেহেতু যাবে। 80টা কোশ্চেনে 100 নাম্বারের পরীক্ষা।
হ্যাঁ, হ্যাঁ। ও আরেকটা জি। জিনিস হচ্ছে কি যে তোমাদের অবাণিজ্যর মনে হয় ৮০ টা কোশ্চেন। আমি যখন এ ইউনিটে মানে এগলা ইউনিটে পরীক্ষা দিয়েছিলাম আর্টসের ইউনিটে তখন আমাদের ছিল হচ্ছে ৩০ বাংলা, ৩০ ইংরেজি আর ৪০ ছিল সাধারণ জ্ঞান। তো ৩০, ৩০, ৬০ এর মধ্যে আমার ব্যাপক কমন পেয়ে গেছিলাম। ঠিক আছে? সেটা ও, দিয়ে করেছি কাজটা। মূলত এটা আচ্ছা। দিয়ে করছি। আর বাকিটা হচ্ছে সাধারণ জ্ঞান দিয়ে করছি। মানে যতটুকু পারছি ততটুকু দিয়েছি আর ২-১ টা মানে আমাদের সময় ছিল এরকম যে ২-১ টা কিন্তু এদিক ওদিক থেকে একটু হলেও দেখা যায়। আপনার একটু আপনার মতো আমিও চেষ্টা করতাম বাংলা আর ইংরেজি দিয়ে আমার হচ্ছে মার্কস হচ্ছে মানে এগিয়ে নেওয়ার জন্য। আমি সাধারণ জ্ঞানে দুর্বল বললে ভুল হবে, আমি নিজের ইচ্ছাকৃত ভাবে সাধারণ জ্ঞানে অনেক সময় কম দিয়েছি। তো না এইটা সাধারণ জ্ঞান করা আমার অতটা আশা ছিল না। আমার যা টার্গেট ছিল যে আমি বাংলা ইংরেজিতে মার্কস ভালো পাবো, সাধারণ জ্ঞানটা শুধু আমার স্কোরটা এগিয়ে নিতে সহযোগিতা করবে, এই মার্কসটা পাইলে আমার এনাফ। আলহামদুলিল্লাহ সেভাবে কিন্তু হয়েছে। এখন আমরা কিছু প্রফেসর কমেন্ট মিলু পড়বো। একজন কোশ্চেন জি। করছে দেখো একটু কোশ্চেন জি, গুলা পড়ো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি ডিসপ্লেতে শো করাচ্ছি, আপনি একটু বলেন। ওকে। আচ্ছা আমি এখানে পড়তে পাচ্ছি, হ্যাঁ আমার এখানে এখানে কয়েকজনের কোশ্চেন দেখো। আহ, শিওর। কি বলে যে সাধারণ জ্ঞান রিসেন্ট টপিক বেশি আসে নাকি বেসিক থেকে আসে বেশি? So, আমি বলবো এভারেজ। আমি বলবো দুইটা ওকে। দুইটা কিন্তু 50-50 দেয়, প্রায় 50-50 কাছাকাছি চলে যায়। কারণ তোমরা যেটা বলছো যে রিসেন্ট কিন্তু ২-৩ বছর বা ৪ বছরের রিসেন্ট গুলাও দেয়। সো ওগুলাকে আমি রিসেন্টই ধরি। সাধারণ জ্ঞান রিসেন্ট টপিক বেশি আসে নাকি এই যে দেখো, তাহলে আমরা কিন্তু ওগুলা বেশি ধরি। তো এগুলা মূলত আমি বলবো যে রিসেন্ট টপিক আসে, রিসেন্ট টপিক গুলো আচ্ছা, একটু জেনে রাখতে হয়। ঠিক আছে, আমরা আর বেশি সময় নেব না, দেখতে দেখতে আমাদের লাইভ ১.৫ ঘন্টার মতো চলে যাচ্ছে। আর সময় হুম হুম আমরা হুম। নিচ্ছি না, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই অন্য কোনো ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে আমরা আবারও হাজির হব। তবে মারুফ ভাই আজকের যে স্লাইডটা তোমাদের মাঝে শেয়ার করেছে, কিছুক্ষণ পরে উনি এই গ্রুপেই আহ, সেটা পোস্ট করে দেবেন, সবাই সেটা ডাউনলোড করে দেখতে পারবা। এবং যে কোনো প্রয়োজনে মারুফ ভাইকে এবং আমাকে নক করতে পারবা, আমরা চেষ্টা করব সবসময় তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, আমাদের দেখো ডেসক্রিপশনে বক্সে আমার ইউটিউব চ্যানেল লিংক দেওয়া আছে, সেখানে চাইলে আমাদের বিগত যতগুলো ফ্রি ক্লাস আছে, আইসিটি বলো, আইকিউ বলো, ইভেন বাংলা ইংরেজি সব ক্লাসের লেকচার কিন্তু ওখানে দেয়া আছে প্লে লিস্ট অনুযায়ী। তোমরা চাইলে সেখান থেকে এক নজর দেখে তোমাদের মানে শেষ মুহূর্তের যে শর্টকাট যে প্রস্তুতি সেটা কিন্তু নিতে পারো, সেটা একদম ফ্রি। আর যারা এই লাস্ট এই 15টা দিন বা 14টা দিন মনে করো যে আমি ডেইলি একটা করে মডেল টেস্ট দেব, তাদের জন্য আমরা স্পেশালি একটা ব্যাচ খুলেছি, শুধুমাত্র আর ইউ এক্সাম ব্যাচ, স্পেশাল আর ইউ এক্সাম ব্যাচ। তোমরা চাইলে সেই ব্যাচে ভর্তি হতে পারো, খুবই সীমিত মানে পরিমাণ টাকা নিয়ে আমরা ভর্তি করাচ্ছি। এবং সেখানে তোমরা সার্বক্ষণিক আমাদের নার্সিং এ থাকবা, কোনো সমস্যা হবে না, এবং সাজেশনমূলক সব ধরনের সার্ভিস পাবা। হ্যাঁ মারুফ হোসেন ভাই, আপনি যদি পরীক্ষার্থীদের জন্য সর্বশেষ কিছু বলেন তাহলে বলেন, আমরা শেষ করে দেব। আমি সবাইকে এতটুকুই লাস্টে বলতে চাই যে সবার জন্য শুভ কামনা। ভয় পাওয়ার কোনো কিছু নাই, নার্ভাসনেসের কোনো কিছু নাই। শেষ মুহূর্তের প্রস্তুতিটা ভালো করে আসো। আর যারা রাবিতে পরীক্ষা দিবা তারা অবশ্যই পরীক্ষার আগে তোমাদের যারা যারা তোমাদের এতদিন ক্লাস নিয়েছে তাদের সাথে অবশ্যই একটু দেখা করবা, এতে কনফিডেন্স লেভেল আসে। তাদের সাথে না দেখা করে পরীক্ষার হলে ঢোকার পরে বের হওয়ার পরে তাদের সাথে দেখা করতে ইচ্ছা করবে না, মনে হবে যে আমি এটা রাইট। পারিনি এখন ভাইয়া কি বলবে। তাই ব্যক্তিগতভাবে কনফিডেন্স অর্জন করার জন্য হলো ভাইয়াদের সাথে আপুদের সাথে অবশ্যই দেখা করে যাবা যে ভাইয়া যাচ্ছি, দোয়া করেন অন্তত পক্ষে ভাইয়ারা ওখানেই দাঁড়ায় থাকবে, বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়ায় থেকে তোমাকে কনফিডেন্স দিবে। বিশ্বাস করো ইয়েস। তোমার কনফিডেন্স লেভেল বাড়বে এই ভাইয়াদের দ্বারা। তো এই কাজটা করে যাবা অবশ্যই, এতটুকুই তোমাদের জন্য সাজেশন থাকলো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ আবারও আমরা পরবর্তী যে আমাদের ইউনিট গুলো রয়েছে, রাবির ইউনিট, তারপর হচ্ছে বাণিজ্য ইউনিট, এবং আহ, কি বলে বিজ্ঞান ইউনিটের যে কোশ্চেন গুলো আছে, আমরা চেষ্টা করব সেই কোশ্চেন গুলো নিয়েও আলোচনা করার জন্য। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি মারুফ হাসান মিলু এবং আমাদের আজকের যিনি অতিথি ছিলেন, রাবির একজন কৃতি শিক্ষার্থী মারুফ হোসেন ভাই, আমরা আজকে এই পর্যন্তই আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। 10,
nine,